ওয়েলকাম টু সিরিয়ান এক্সপ্রেপ। আমি তোমাদের জয়া ম্যাম। আজ আমি তোমাদেরকে ফার্স্ট পিডিয়াট্রিক নার্সিং নেব। এর আগে ফার্স্ট ক্লাসে আমি তোমাদের মেন্টাল হেলথ নার্সিং এর উপর এমসিকিউ প্র্যাকটিস করিয়েছিলাম। তো আজকে আমি নিয়ে এসেছি পিডিয়াট্রিক নার্সিং এর উপর কিছু কোয়েশ্চেন, যেগুলো মেনলি তোমার পোস্ট বেসিক নার্সিং হোম বা বিভিন্ন রকম এক্সামে ফলো করা হয়। আর কিছু কিছু ইমেজে নিয়ে এসেছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাসটা আজকে প্রচন্ড এনার্জেটিক হতে চলেছে, আর আশা করি আজকের এই ক্লাসটা থেকে তোমরা অনেক কিছুই গেইন করবে। প্রথম ক্লাস থেকে তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, অনেকের কাছ থেকে অনেক কিছু জানতেও পেরেছি যে হ্যাঁ তারা এই টপিক চাইছে। এরকম ভাবে আমাদের ক্লাসগুলো তোমরা শেয়ার করতে যাবে আর আমাদের সাথে কোঅপারেট করবে। দেখবে যে তোমরা আমাদের কাছ থেকে অনেক সহযোগিতা পাবে এবং প্রত্যেকটা ক্লাস খুব মন দিয়ে করবে। যে ক্লাসে যে কোয়েশ্চেন গুলো করানো হচ্ছে সেগুলো খুবই আমরা দেখে শুনে নিয়ে আসছি, যেগুলো খুবই প্রত্যেকটা এক্সামে আসে। তো প্রত্যেকটা ক্লাস খুব মন দিয়ে করবে। তো বেশি কথা না বলে আজকের ক্লাসে আসা যাক। ক্লাসের মাঝে 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 কিছু ইমেজও থাকবে, আবার কিছু কিছু তোমাদের কোয়েশ্চেনও থাকবে। তো এই পিডিয়াট্রিকের উপর তোমাদের যদি কারোর কিছু থাকে যে হ্যাঁ কেউ স্পেশালি কিছুর উপর করতে চাইছো যে হ্যাঁ আমি এই টপিক বা এগুলোর উপর একটু বুঝতে চাইছি, সেগুলোর জন্য তাহলে আমাদের যে সিডিএন এক্সপ্রেপ আছে, যে অ্যাপ আছে, ওইখানে ইনস্টল করে ওখানে আমাদের একদম পুরো প্রপার প্রত্যেকটা থিওরি করানো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে, তারপর তার সাথে এমসিকিউ করা হচ্ছে। তো সবাই তাহলে বলবো যে সেই যে আমাদের যে কোর্স আছে সেটা তোমরা পারচেস করে দেখতে পারো যে হ্যাঁ তোমাদের কেমন লাগছে। ওখানে অ্যাকচুয়ালি আমরা থিওরিও করাচ্ছি, এমসিকিউ করাচ্ছি। তো আশা করি আমাদের সিডিএন এক্সপ্রেপের সাথে যুক্ত হয়ে তোমরা তোমাদের যে ডেস্টিনেশন সেখানে ঠিক যেতে পারো। আজকে ক্লাসটা তাহলে বেশি দেরি না করে শুরু করছি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আজকে ক্লাসটা শুরু করছি। ফার্স্টেই এই কোয়েশ্চেনটা দেখে অনেকে মনে হবে ম্যাম ফার্স্ট ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন বুঝতে পারছি না এগুলো কি। দেখো খুব বিশাল কিছু টাফ নয়। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচার উইল বি ক্লোজড বাই 8 উইকস। এখানে দেখো, এখানে তারপরে দেখা দিয়েছে অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3 আর অপশন ডি হচ্ছে 4। বলছে এই যে দেখো এই অপশন গুলো আছে, এই অপশন নাম্বার 1, তারপর তোমার অপশন নাম্বার 1, এই যে অপশন নাম্বার 2, অপশন নাম্বার 3, এই যে 1 2 3 4 মার্ক করেছে। বলছে এই চারটে জায়গার মধ্যে কোন জায়গাটা তোমার 8 সপ্তাহে ক্লোজ হচ্ছে। তার আগে তোমাকে জানা দরকার যে আমাদের এই জায়গাগুলো অ্যাকচুয়ালি কি। দেখো এটা হচ্ছে কার ছবি বলতো, এটা হচ্ছে আমাদের ফিটাল স্কালের ছবি। ফিটাল স্কাল। এবার ফিটাল স্কালের মধ্যে তুমি যদি দেখো এখানে কিছু কিছু সুচার থেকে, সুচার কি, সুচার হচ্ছে আমাদের একটা ওয়াইড লাইন গ্যাপ। কি গ্যাপ? বোন গুলোর মধ্যে ফিটাসের যে বোন আছে তার মাঝখানে একটা গ্যাপ থাকছে, সেটাকে আমি সুচার বলছি। যেমন তুমি যদি দেখো এইটাকে বলা হয় কি বোন, এইটাকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের প্যারাইটাল বোন। এই যে দুটো প্যারাইটাল বোন আছে এর মাঝখানে কি আছে আমাদের স্যাজাইটাস। ঠিক আছে, এটা আমার প্যারাইটাল বোন, এটা প্যারাইটাল বোন, এবং এদের মাঝখানে কি আছে স্যাজাইটাস সুচার, এটা আমাদের স্যাজাইটাল সুচার। ঠিক আছে, এবার এটা কি কি বলছি, এটা হচ্ছে আমাদের অসিপিটাল বোন, এটা আমাদের অসিপিটাল বোন। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের দেখো এই দুটো দেখো লাইন দেখো। ফার্স্ট অফ অল এটা দেখো তুমি এখানে, তোমরা দেখো এখানে দেখো এটা ডায়মন্ড শেপ তৈরি গেছে। ঠিক আছে, এবং ডায়মন্ড শেপের মধ্যে টোটাল কটা তুমি সুচার দেখতে পাচ্ছ। দেখো এখানে একটা থাকছে, এই একটা সুচার, এই একটা সুচার, এই একটা সুচার, এই একটা সুচার। এটা কি, এটা হচ্ছে আমার করোনাল সুচার। ঠিক আছে, এটা কি আমাদের স্যাজাইটাস সুচার।
আর সামনে কি থাকে, এটা হচ্ছে আমাদের এই যে এখানে তুমি যদি দেখো এটা করোনাল সুচার, এটা আমাদের স্যাজাইটাল সুচার, এবং এখানে তুমি যদি দেখো এটা ডায়মন্ড শেপ রিং তৈরি হচ্ছে, ঠিক আছে, ডায়মন্ড শেপ। এটাকে কি বলা হয়, এই যে এই ডায়মন্ড শেপ, এটাকে বলে অ্যান্টেরিয়র ফন্টানেল, অ্যান্টেরিয়র ফন্টানেল, ফন্টানেল। এবং এখানে যদি দেখো, এটা দেখো এটা ত্রিভুজ আকৃতি হয়েছে, ঠিক আছে, ত্রিভুজ আকৃতি। এটা কি এটার নাম হচ্ছে পস্টেরিয়র ফন্টানেল। আমাদের অ্যাকচুয়ালি পেডিয়াট্রিকে এই দুটো ফন্টানেল খুব ইম্পর্টেন্ট, তোমাদের অ্যান্টেরিয়র ফন্টানেল আর হচ্ছে পোস্টেরিয়র ফন্টানেল। এই পোস্টেরিয়র ফন্টানেল তুমি যদি দেখো, এখানে দেখো এটা কি কটা সুচার আছে, এখানে তিনটে সুচার আছে। একটা কি থাকছে, এই দুটো সাইডে দুটো তোমার লাম্বা সুচার থাকছে, ঠিক আছে। এইখান দিয়ে একটা দেখো ট্রায়াঙ্গেল ফর্মেশন আছে। তো তোমাকে বলছে যে কোন স্ট্রাকচারটা তোমার 8 সপ্তাহের মধ্যে ক্লোজ হয়ে যায়, ঠিক আছে। আমাদের যে অ্যান্টেরিয়র ফন্টানেল থেকে সেটা ক্লোজ হতে পারে 1 বছর, ঠিক আছে। কিন্তু আমাদের 8 সপ্তাহের মধ্যে কোনটা ক্লোজ হয়েছে, আমাদের যে 4 নম্বর পয়েন্ট আছে সেটা আমাদের 8 সপ্তাহের মধ্যে এই স্ট্রাকচারটা আমাদের ক্লোজ হয়েছে। এই যে অস্টিবিটাল বোনের যে এইখানটাতে আছে, ঠিক আছে। এটা যাচ্ছে অপশন নাম্বার ডি, অপশন 4। এবার নেক্সট কোয়েশ্চেন আসি। দেখো বলছে চাইল্ড ক্যান হেল্প ইন হাউস হোল্ড কোর্স, ড্রেসেস অ্যান্ড আনড্রেসেস at the age of 2 years, at the age of 3 years, 4 years না 5 years। মানে চাইল্ড সে হাউস হোল্ড যে বিভিন্ন রকম কাজ আছে, তারপর ড্রেস আনড্রেস, এগুলো কমপ্লিটলি সবকিছু কত টাইমে করতে পারে। তার আগে আমাদেরকে অ্যাকচুয়ালি মাইলস্টোন জানানো, এর বিভিন্ন রকমের মাইলস্টোন আছে, তোমাদের গ্রস মোটর মাইলস্টোন, ফাইন মাইলস, যে ফাইন মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো এটা মনে রাখো, কারণ যে আমাদের যে হাউস হোল্ড কাজে, বাড়ির কাজে এগুলো বা ড্রেস আনড্রেস, এগুলো কত বছরে করতে পারে, হচ্ছে 5 years। অপশন ডি 5 years। এবার নেক্সট কোয়েশ্চেন আসি, কি বলছে দেখো, লো রেকারেন্স ইন নকটার্নাল অ্যানিউরিসিস ইজ সিন ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্টারভেনশন। অপশন এ ডেসমোগ্রাফি, অপশন সি ইমিপ্রামিন, অপশন ডি অক্সিবিউটিনিয়া, অ্যান্ড অপশন ডি বেড অ্যানালিস। মানে নকটার্নাল অ্যানিউরিশন মানে কি, বাচ্চাদের মধ্যে দেখা যায় যে ঘুমাবার সময় হচ্ছে কি ইউরিন পাস করে দিচ্ছে, সেটা নকটার্নাল, রাত্রেবেলায় হয় বলে নকটার্নাল। নকটার্নাল কেন বলছে, অ্যাট নাইট টাইম। নকটার্নাল বলার কারণ হচ্ছে নাইট, নাইট টাইমে হয়। আর অ্যানিউরিসিস মানে হচ্ছে, অ্যানিউরিসিস মানে কি, অ্যানিউরিসিস মানে হচ্ছে তোমার বেড ওয়েটিং হয়, ঠিক আছে, বেড ওয়েটিং, বেড ওয়েটিং। এবার বলছে কিসের জন্য, কি ইন্টারভেনশন নিলে তোমার লো রেকারেন্স, মানে খুব কমই হচ্ছে রাত্রেবেলায় ইউরিন পাস করে। অপশন এ ডেসমোগ্রাফি না ইমিপ্রামিন দিলে। দেখো ইমিপ্রামিন হচ্ছে দেওয়া হয়, কিন্তু ইমিপ্রামিন দিলে খুব লো রেকারেন্স হবে সেটা নয়, হচ্ছে বেড অ্যালার্ম। অপশন ডি বেড অ্যালার্মস। বেড অ্যালার্মস দিলে কি হবে না, বাচ্চাকে যখন ইউরিন পাবে, একটা ফিক্স টাইম থাকবে যে এই টাইমে করছে, এই টাইমে ইউরিন পাস করবে। আর কি করবে যাতে এনিউরিসিস রাত্রেবেলা না হয় খুব বেশি, সেজন্য হচ্ছে ইভিনিং থেকে হচ্ছে যে ওয়াটার ইনটেক যেটা, সেটা কমিয়ে দিতে হবে, ঠিক আছে, ইভিনিং থেকে ওয়াটার ইনটেকটা। এবং রাত্রেবেলা একটা টাইম থাকতে হবে, সেই টাইমে হচ্ছে বাচ্চা হচ্ছে যাতে যে ইউরিন পাস করতে যাবে, এবং কি একটা বেড অ্যালার্ম ইউজ করবে, যে হ্যাঁ এই টাইমে অ্যালার্মটা বাজলে মানে তোমাকে বাথরুম পাস করতে হবে। এইটা যদি করায় তাহলে খুবই কম রিকারেন্স হবে কি না নকটার্নাল অ্যানিউরিসিস। কারণ এই টাইমে বাচ্চার মধ্যে মেনলি হচ্ছে টডলার পিরিয়ডে, আমাদের যে 1 থেকে 3 বছরের মধ্যে মেনলি এই টাইমে কি হয় না, আমাদের যে ব্লাডার কন্ট্রোল ডেভেলপমেন্ট বা ব্লাডার কন্ট্রোল, ঠিক আছে। তো এইটা তখন কি হয় না, এই যে তোমার বেড অ্যালার্ম দিলে একটা তার মধ্যে হ্যাবিচুয়েশন আসে, তো খুবই লো ওয়াকারেন্স হবে তোমার নকটার্নাল অ্যানিউরিসিসে। কামিং টু নেক্সট কোয়েশ্চেন, কি বলছে, আর্লি স্ট্রিট টয়লেটিং can result in which of the following condition? Option A night terror, option B temper tantrum, option C encopresis, আর option D হচ্ছে nocturnal aneurysm। যদি কি আমি বললাম যে এই টডলার পিরিয়ড হচ্ছে টয়লেট ট্রেনিং হয়, এবার যদি খুব আর্লি যদি স্ট্রিক্ট টয়লেট ট্রেনিং করা হয় তাহলে কি হতে পারে, নাইট ট্রেনিং হতে পারে না টেম্পার টেন্ট্রাম। টেম্পার টেন্ট্রাম মানে কি বলতো, টেম্পার টেন্ট্রাম মানে হচ্ছে যে বাচ্চা ধরে নাও রাস্তা দিয়ে যাচ্ছে, এবার কোনো মানে সব সময় হচ্ছে মানে কি ওর একটা
আলাদা রকমের একটা ঝোঁক কাজ করবে, ঝুঁকি কাজ করবে, ঠিক আছে? বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছো কোনো একটা খেলনা পছন্দ হচ্ছে, নর্মাল বাচ্চারা কি হবে, এবার খেলনাটাকে দেওয়া হবে না, চিৎকার চেঁচামেচি করবে, ঠিক আছে, ও ওখানে রাস্তায় শুয়ে পড়বে, ও আর কোথাও যাবে না, ওকে দেখতে হবে তারপরে যাবে। খুব অল্প টাইমে মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে, মানে যেরকম মানে শর্ট টেম্পার টাইপসের, ওরকম টাইপসের, মানে সব সময় মানে হচ্ছে কি, মানে ওর মতো চলতে হবে, ও যা বলবে সব করতে হবে, যদি না করা হয় তাহলে ততক্ষণ যাবে না, রাস্তায় যাবে, রাস্তায় শুয়ে পড়বে, কিছু করতে চাইবে না। এবার কি বলছে, নকচার্নাল অ্যানালিসিস, আমি বললাম যে রাত্রের বেলায় হচ্ছে বেরোবে, ঠিক আছে? কিন্তু প্যারেন্টসরা কি করে, এই যে তোমাদের, আমি আগের দিন একটা এইটসেনের ডেভেলপমেন্ট পড়িয়েছিলাম যে তোমাদের টডলার পিরিয়ডে হচ্ছে এই যে টয়লেট যেটা থাকে, এই টাইমে তো ব্লাডার কন্ট্রোল এগুলো ডেভেলপ করা হয়। তারপরে যদি সাইকোসেক্সুয়ালের একটা মডেল দেখো, সেখানে দেখবে যে যে স্টেজ গুলো আছে, ওরাল, অ্যানাল, ফ্যালিক, জেনাইটাল আর ল্যাটেন্সি, ঠিক আছে? তো এই অ্যানাল টাইমে হচ্ছে তোমাদের কি এই টয়লেট, এই যে টয়লেট ট্রেনিং দেওয়া হলো, এই টাইমটা খুবই ফাইটাল, খুবই প্যারেন্টস যদি খুব স্ট্রিক্টলি যদি টয়লেট ট্রেনিং দেয়, যে সে যদি বেড ওয়েটিং করে ফেলে তার মানে বিশাল কিছু ব্যাপারে যায়, ঠিক আছে? এইটা যদি হয় তখন কি বাচ্চার মধ্যে একটা কনফ্লিক্ট কাজ করে, মানে কি বাচ্চার মধ্যে একটা ভয় লেগে থাকে যে হ্যাঁ আমার প্যারেন্টস আমাকে এরকম করে বলবে, এবং আর একটা দিকে তার নিজের সেলফ কনফিডেন্স কমে যায়, তার নিজের মধ্যে একদিকে দ্বন্দ্ব হচ্ছে যে হ্যাঁ তার অলরেডি ইউনিন পাস হয়ে যাচ্ছে, হ্যাঁ আর অলরেডি প্যারেন্টস এর ভয় আছে, তো তখন কি হবে, তার মধ্যে নাইট টেরার ডেভেলপ করবে, এটা এসে যাবে অপশনে নাইট টেরার, ঠিক আছে? এবার পরের কোশ্চেন আসি, কি বলছে দেখো, হেমলিজ ম্যানুভার ইউজড ইন ইনফ্যান্টস দ্যাট ইউজুয়ালি কনসিস্ট অফ 5 back blow and 5 chest thrust, 3 chest thrust and back blow 5, 5 chest thrust and back blow 3, and none of them. তাহলে হেমলিজ ম্যানুভারটা কি, হেমলিজ ম্যানু এটা কি, হেমলিজ ম্যানুভার, হেমলিজ ম্যানুভার যদি দেখো ভালো করে দেখো, হেমলিজ ম্যানুভার কি না, যদি এই যে রেসপিরেটরি ট্র্যাক্ট আমাদের অবস্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে, তখন কি হবে, বাচ্চার মধ্যে হচ্ছে চোকিং ডেভেলপ করবে। সরি, আমার অ্যাকচুয়ালি চার্জটা কমে যাচ্ছে। সরি ফর ইনকনভেনিয়েন্স। তো কি ছিলাম না, হেমলিজ ম্যানুভারের কি হচ্ছিল না, যখন চোকিং হচ্ছে, ঠিক আছে, ইনফ্যান্টের মধ্যে কোনো কিছু রেসপিরেটরি অবস্ট্রাকশন হয়ে গেছে, তো কি হবে, তার মধ্যে চোকিং ডেভেলপ করবে, এই যে চোকিং ডেভেলপ করবে, তো কোনো কিছু তো অবস্ট্রাক্ট হয়েছে, এবং সেই যে অবস্ট্রাকশন হয়েছে সেটাকে ডিসলজ করার জন্য, মানে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে কিছু আটকে গেছে, ডিসলজ মানে সেই জিনিসটাকে আমি সেখান থেকে কি করবো, সরাবো, ডিসলজ সরিয়ে দেবো। তো কি করতে হবে না, বাচ্চাকে একটা হাতে তোমার যে নন ডমিনেন্ট হাত, নন ডমিনেন্ট হাত, তার উপর তুমি বাচ্চাকে প্রোন পজিশনে নেবে, পুরো এরকম ঝুলিয়ে নেবে, ঠিক আছে, বাচ্চাটাকে এরকম করে ঝুঁকিয়ে নেবে, ঠিক আছে? তারপর ধরে নাও বাচ্চার কি বলবো, এটা হচ্ছে বাচ্চার সামনের দিকটা, ছবিটাও দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাচ্চার সামনের দিকটা, আর এটা হচ্ছে বাচ্চার পেছনের দিকটা, ঠিক আছে? তো আমি কি করবো না, বাচ্চার পেছনের দিকটাকে ঠিক এরকম করে ধরবো, ঠিক আছে? এখানে বাচ্চার সাথে যদি ইউজ করা যেত, তাহলে কোয়েশ্চেনটা কি বলা হচ্ছিল যে হেমলিজ ম্যানুভার তুমি কখন ইউজ করবে, তো কি বললাম না, যখন আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে, যখন এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, এয়ার অবস্ট্রাকশন হচ্ছে, তো দেখো এখানে কি করাচ্ছে, বাচ্চাটাকে কি বললাম, কোন পজিশনে আছে, ঠিক আছে? তো কি হচ্ছে, যখন আমার এয়ারওয়ে অবস্ট্রাকশন, বাচ্চার হচ্ছে এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে, তখন আমি কি দেবো, 5 ব্যাক ব্লোজ দেবো আর 5 চেস্ট থ্রাস্ট দেবো, ঠিক আছে? ব্যাক ব্লোজ মানে পেছনের দিকে, ধরে নাও আমি একটা বাচ্চা, আমার কাছে বাচ্চা তো নেই, আমার কাছে এই এটাকে বাচ্চা ভেবে নাও, ঠিক আছে? তো এটা হচ্ছে বাচ্চার সামনের দিক, এটা হচ্ছে আমার বাচ্চার পেছনের দিক, ঠিক আছে? তো কি হলো না, বাচ্চা যেটা এটা সামনের দিক, তাহলে আমি কি বললাম, প্রোন পজিশনে নেবো, মানে বাচ্চাটা আমার
এরকম থাকবে, ঠিক আছে? এরকম করে আমার হাতের এখানে থাকবে, প্রোন পজিশনে থাকবে, এবং এটা আমার যেটা নন ডমিনেন্ট হ্যান্ড তার উপরে থাকবে, আর আমার এটা হচ্ছে ডমিনেন্ট হ্যান্ড, ঠিক আছে? তাহলে আমার এই যে ডমিনেন্ট হ্যান্ড, এই ডমিনেন্ট হ্যান্ড দিয়ে আমি 5টা ব্যাক ব্লোজ দেবো, 5টা হচ্ছে আমি ব্যাক ব্লোজ দেবো, ঠিক আছে? এরপর 5টা ব্যাক ব্লোজ যেই হয়ে গেল, তারপর কি করবো, বাচ্চাকে আমি আবার আমার হচ্ছে নন ডমিনেন্ট হাতে আবার সুপাইন পজিশনে আনবো, ঠিক আছে? স্ট্রেট এরকম আনবো। তারপর আমি তাকে 5টা চেস্ট থ্রাস্ট দেবো, ঠিক আছে? 5টা কি বলে, চেস্ট থ্রাস্ট দেবো, যাতে আমার যে পার্টিকেলটা আটকে গেছে, যেটা অবস্ট্রাকশন করছে, সেটা যাতে পুরোপুরি ভাবে ডিসলজড হয়ে যায়। তাহলে বোঝা গেল? তাহলে এটা অ্যান্সার কি যাচ্ছে, 5 ব্যাক ব্লো অ্যান্ড 5 চেস্ট থ্রাস্ট। এবার কোয়েশ্চেন নাম্বার 6. According to WHO, severe PEM described if MUSC is option A 12.5 centimeter, option B 12.5 to 13.5 centimeter, option C more than 13.5 centimeter, option D less than 11.5 centimeter. তা আমাদের WHO কি করেছেন, PEM হচ্ছে সবাই জানো, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, রাইট? এই যে নিউট্রিশন এর আবার দুটো ভাগ, একটা কোয়াশিয়রকর, একটা কোয়াশিয়রকর, একটা ম্যারাসমাস, ঠিক আছে? যে এই প্রোটিন এনার্জি তুমি কখন বাচ্চাদেরকে বলবে যে তার সত্যি প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আছে, তো সেইটা দেখার জন্য কি দেখা হয়, মিড আপার আর্ম সার্কামফারেন্স। এমইউএসসি হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স। এমইউএসসি ফুল ফর্মটা কি বললাম, মিড আপার আর্ম সার্কামফারেন্স। এই মিড আপার আর্ম সার্কামফারেন্স দেখে তোমার এই সিভিয়ারিটি অ্যাসেস করা হয় পিএম। তো এই ছকটা কি আছে, যে ছকটা নেক্সট স্লাইডে দেওয়া আছে, যে এটাকে কি বলা হয় বলতো, এটাকে এই যে স্কেলটাকে, ঠিক আছে? স্কেলটাকে কি বলা হয় পরে বলছি, আগে দেখো এই যে এমইউএসসি যদি তুমি দেখো, তো ক্যাটাগরি দেওয়া হয়েছে। এটা কি, এটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, ঠিক আছে? আগে দেখো নর্মাল রেঞ্জ কত, নর্মাল হচ্ছে যদি মিড আপার আর্ম সার্কামফারেন্সে দেখা হয় যে রেঞ্জ মোর দেন 12.5 সেন্টিমিটার, তার মানে সে হচ্ছে নর্মাল। এবং এটা হচ্ছে এই জায়গায় এটা একটা টেপ, ঠিক আছে? এরকম একটা টেপ পাওয়া যায়, ঠিক আছে? এরকম একটা টেপ পাওয়া যায়, এবং এই টেপে অনেক ধরনের মার্ক থাকে, একটা রেড কালারের থাকবে, একটা হচ্ছে তোমার ইয়েলো কালারের থাকবে, একটা গ্রিন কালারের থাকবে। গ্রিন মানে হচ্ছে একদম নর্মাল, ঠিক আছে? গ্রিন মানে, ইয়েলো যেটা, সেটা হচ্ছে মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, আর যেটা রেড সেটা হচ্ছে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন। তো যদি দেখো যে তোমার মিড আপার অ্যান্ড সার্কামফারেন্স মোর দ্যান 12.5 সেন্টিমিটার এবং সেটার কালার কোডটা হচ্ছে গ্রিন, তার মানে সে হচ্ছে নর্মাল আছে। এবার দেখলে যে এই যে মিড আপার এন্ডটা এটা কমে গিয়ে হলো 11.5 থেকে 12.5-এর মধ্যে এটা লাই করছে, তখন হয়ে গেল মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন, এবং এটার যে কালার কোড এটা তখন ইয়েলো কালারের হবে, এবং এই টাইমে থেকে কি দেবে, নিউট্রিশনাল সাপোর্ট প্রোভাইড করতে হবে। এরপর দেখবে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, যেখানে হচ্ছে মিড আপার এন্ড সার্কামফারেন্স লেস দেন 11.5 সেন্টিমিটার, এবং তার কালার কোড তখন সেটাকে রেড দিয়ে ডিনোট করা হয়, এবং ইমিডিয়েট ইন্টারভেনশন করতে হবে। আর এটাকে কি বলা হয়, এটা হচ্ছে আমাদের এই যে ছবিটা, এটা হচ্ছে শাকির টেপ। এটা খুব ইম্পর্টেন্ট, এই শাকির টেপটা দেখে দিয়ে বলা হয় যে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এটা কি টেপ, এটা হচ্ছে শাকির টেপ। কিসের জন্য ইউজ করা হয় না, এটা হচ্ছে আমার পিএম অ্যাসেস করার জন্য দেখা হয়, এটা হচ্ছে তোমার এমইউএসসি দেখা হয়, এবং এমইউএসসি কিসের জন্য দেখা হয় না, তোমার পিএম দেখার জন্য, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দেখার জন্য। এবার আমার এখানে কি বলছে না, সিভিয়ার ডাব্লিউএইচও অনুযায়ী সিভিয়ার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন কখন বলবো, যখন হচ্ছে সেটা লেস দেন 11.5 সেন্টিমিটার, ঠিক আছে? এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, which of the following signs are good attachment of the breastfeeding except? Option A, the infant's chin is touching the breast or is very close. Option B, the infant's mouth is wide open. Option C, the lower lip is turned inward. আর option D, majority of areola inside baby's mouth. তো ইনফ্যান্টের যে চিন আছে সেটা
ব্রেস্টে টাচ করছে, ঠিক আছে। তো গুড অ্যাটাচমেন্ট আমাদেরকে বলা হয় কি ব্রেস্ট ফিডিং, যেটা যদি নর্মাল ভ্যাজানাল ডেলিভারি হয় তাহলে ব্রেস্ট ফিডিং কখন করতে হয়? ব্রেস্ট ফিডিং হচ্ছে আমার উইদিন 30 মিনিটস এর মধ্যে, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাট উইদিন 30 মিনিটস, ঠিক আছে। কিন্তু যদি সিজারিয়ান সেকশন দেখা যায়, তোমার সিজারিয়ান সেকশন হয়, তখন বলা হয় কি উইদিন 4 আওয়ার্স এর মধ্যে তোমাকে করতে হবে, 1 আওয়ার্স থেকে 4 আওয়ার্স এর মধ্যে, ঠিক আছে। আর একটা কি আছে না, একটা দেখা হয় যে তোমার বিএফএইচআই এর ফুল ফর্ম কি? বিএফএইচআই এর ফুল ফর্ম হচ্ছে বেবি ফ্রেন্ডলি হসপিটাল ইনিশিয়েটিভ। এবং এই বিএফ ইনিশিয়েটিভ বিএফএইচআই কে করেছে? কে মানে কারা এই বিএফএইচআইটা উদ্বোধন করেছে? না আমার WHO অ্যান্ড ইউনিসেফ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকবার মানে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। আর কি জানতে হবে না, আমার ব্রেস্ট ফিডিং এর গুড সাইন কি, ঠিক আছে। তো কি বলছে, গুড সাইন কি করে বুঝবে না, ইনফ্যান্টের যে বেবি মাউথ সেটা কি হবে, বড় করে খোলা থাকবে, ওয়াইডলি ওপেন হবে। এবং যে যখন ব্রেস্ট ফিড করছে তখন ইনফ্যান্টের যে চিন থাকছে সেটা ব্রেস্টকে যেন টাচ করে। এবং যে মেজরিটি অফ দ্য অ্যারিওলা, যে অ্যারিওলাটা যখন থাকছে যখন ব্রেস্ট ফিড করছে, সেটা যেন বেশিরভাগ যে অ্যারিওলা যে হ্যাঁ সেটা যেন বেবির মুখের মধ্যে থাকে। এবং যে বেবির যে লোয়ার লিপ থাকবে, ঠিক আছে, সেটা যেন একদম বাইরের দিকে থাকে। তাহলে কি বলছে দেখো, এই যদি আমি সাইন গুলো দেখি, দেখো গুড সাইন অফ গুড অ্যাটাচমেন্ট, দেখো এটা হচ্ছে গুড অ্যাটাচমেন্ট, এটা বেবি গুডলি ভালো করে সাক করছে। এটা হচ্ছে সাইন অফ পুয়ার অ্যাটাচমেন্ট, এখানে তো বেবি পুয়ারলি সাক করছে। দেখো কি করে নিজে দেখেই বুঝতে পারে কি করছে, বেবি চিন টাচ করবে ব্রেস্টকে, দেখো বেবি চিন টাচ করছে এখানে ব্রেস্টকে, এখানে কিন্তু করছে না, দেখো নট। তারপর কি বেবিস মাউথ ইজ ওয়াইড ওপেন, বেবির মুখ দেখো ওয়াইডলি ওপেন থাকছে, এটা ছোট ওয়াইডনেস ব্যাপারটাই নেই, ঠিক আছে, একদম ন্যারোলি ওপেন করছে। লোয়ার লিপ যেটা সেটা আউটার থাকবে, মানে বাইরের দিকে থাকবে। লোয়ার লিপ যেটা বাইরের দিকে থাকলে তবেই তো সে মানে ভালো করে ওয়াইডলি ওপেন করতে পারবে মাউথ। যদি লোয়ার লিপ দেখো ভেতরের দিকে থাকে তাহলে তো তার মাউথ মানে তোমাদের ভেতরেই থাকবে না, মানে জায়গাটা তো বড় হবে না। আর কি মেজরিটি অফ দ্য হ্যারিওলা দেখো বাচ্চার মুখের ভেতর থাকবে, বেবির মাউথের মধ্যে, ঠিক আছে। যদি দেখা যায় এটা হচ্ছে গুড অ্যাটাচমেন্ট। গুড অ্যাটাচমেন্ট কখন বলবে না, বেবির যে মাউথ অ্যারাউন্ডার নিপলের দিকে থাকছে, বেবির যে চিন সেটা ব্রেস্টকে টাচ করছে না, কারণ চিন কিন্তু ব্রেস্টকে টাচ করছে না। আর লিপস যেটা সেটা ভেতরের দিকে থাকছে, যে লোয়ার লিপসটা ভেতরের দিকে, সেজন্য এরিয়াটাও ছোট হচ্ছে। এবং দেখো যে মেজরিটি যে হ্যারিওলা সেটা বাইরের দিকে ভিজিবল বেবির মুখের মাধ্যমে। তো এটা হচ্ছে সাইন অফ গুড অ্যাটাচমেন্ট। তাহলে আমার এখানে কি অপশন যাবে, কোনটা নয়? বেবি মুখ দেখো কি বলছে, টাচিং দা ব্রেস্ট, অবশ্যই এটা হতে হবে। ওয়াইড ওপেন, এটা হতে হবে ওয়াইড ওপেন হতে হবে। আর কি যে টার্ন ইনওয়ার্ড, এটা ইনওয়ার্ড হতে হবে না, এটা হচ্ছে আউটওয়ার্ড হতে হবে। আর এটা কি না, মেজরিটি অফ অ্যারিওলা ইনসাইড দ্য বেবিজ মাউথ, এটা আমি কি হবে ইনসাইড দ্য বেবিজ মাউথ হবে। তাহলে এটা অ্যান্সার যাচ্ছে অপশন নাম্বার সি, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেনে মুভ করি। দেখো কি বলছে, ডিসঅর্ডার বেসড অন লাইন অ্যারো শোন ইন দ্য ফটোগ্রাফ, হাইপারথাইরয়েডিজম, তারপর ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, না বিসিপিডিএ, না ডাউন সিনড্রোম। দেখো এখানে যদি তুমি দেখো হার্টের যে সারফেসটা আছে, ঠিক আছে, যে সারফেস আছে সেখানে দেখো একটা স্ট্রেট একটা পামার পিস একটাই, এটা কি সিঙ্গেল পামার পিস, সিঙ্গেল পামার পিস। তো তোমাকে বলছে সিঙ্গেল পামার পিস কোথায় দেখা যায়, সিঙ্গেল পামার পিস কোথায় দেখবে, কোন সিন্ড্রোমে দেখবে না, সবসময় মনে রাখবে ট্রাইসোমি 21 বা ডাউন সিন্ড্রোমে হচ্ছে এই সিঙ্গেল পামার পিস, বা যেটাকে সিনিয়র পামার পিসও বলা হয়। কি না আমাদের হাতের মধ্যে দেখো তালুতে অনেকগুলো রেখা আছে, ঠিক আছে, বাচ্চারও হাতের তালুতে হচ্ছে অনেকগুলো রেখা থাকবে। কিন্তু যখন ডাউন সিনড্রোমের বেবি হবে তার মধ্যে কোনো রেখা থাকবে না, এক্সেপ্ট ওয়ান, শুধু একটাই থাকবে, একটা রেখা থাকবে। এটা দেখে কি ডাউন সিনড্রোমকে অ্যাসেস করায়। আর কি কি হবে, লো সেট অফ ইয়ার, লো সেট অফ ইয়ার কি করে বুঝবে, আমাদের ইয়ার লো সেট নিয়ে কি করে বুঝো না, আমাদের যদি
এই যে ইনার আউটার যে ক্যানভাস, ঠিক আছে, ইনার ক্যানভাস থেকে আউটার ক্যানভাস, আমাদের এই আউটার ক্যানভাস, এই আউটার ক্যানভাস থেকে তুমি যদি একটা ইমাজিনারি লাইন টানো, দেখো এখান থেকে আমি একটা ইমাজিনারি লাইন টানবো, ঠিক আছে। এই ইমাজিনারি লাইন টানার পর দেখো আমাদের যে কান, সে ইমাজিনারি লাইনের কিন্তু ওপরে আছে, সেটা কিন্তু নিচে নেই। কতদূর পর্যন্ত টানবো? ট্র্যাগাস অফ দ্য হেড, আমার যে আউটার ক্যানভাস থেকে একদম ট্র্যাগাস অফ দ্য ইয়ার অব্দি যদি আমি টানি, তো দেখো আমার যে কানের অবস্থানটা সেটা কিন্তু সেই লাইনের উপরে আছে, তাহলে সেটা আমার একটা নর্মাল অবস্থান। কিন্তু যারা ডাউন সিনড্রোম তাদের ক্ষেত্রে কি হবে, এই যে লাইনটা ট্র্যাগাস অফ দ্য ইয়ারের ঠিক নিচে হবে, ঠিক আছে, সেই জন্য বলে লো সেটিয়ান। আর কি হবে, ফ্ল্যাট নোজ হবে, না যেটা পুরোপুরি ফ্ল্যাট হবে, ঠিক আছে। তাহলে এটা যাচ্ছে অ্যান্সার ডি, ডাউন সিনড্রোম। দেন নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলছে, একটা চাইল্ড যে কামস টু দ্য হসপিটাল, হিজ চেস্ট এক্স-রে রিভিলস হচ্ছে বুট শেপ অফ হার্ট, দিস ফাইন্ডিং ইজ ইন্ডিকেটিভ অফ হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন? ASD, atrial septal defect, ventricular septal defect, teratology of Fallot, না PDA। তো একটা বাচ্চা এসছে হসপিটালে এবং তার চেস্ট এক্সট্রাতে কি দেখা যাচ্ছে, যে তার হার্টের সাইজটা কিরকম হয়ে গেছে, একটা বুটের মতো, বুট শেপ হার্ট, ঠিক আছে। এটা হচ্ছে এক্স রে ফাইন্ডিং। এটা অনেক জায়গায় দেখা দেবে, তোমার এরকম বলে দেবে যে বুট শেপ হার্ট তোমার কোথায় দেখেছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে জানতে হবে যে টফ কি, তাই না, তারপরে তো জানো টফ হচ্ছে আমার একটা সায়ানোটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। সায়ানোটিক হার্ট, সায়ানোটিক হার্ট ডিজিজ, সায়ানোটিক হার্ট ডিজিজ। আচ্ছা ভালো করে একটা পেজ অ্যাড করে লিখে দিই, তাহলে সুবিধা হবে। টফ হচ্ছে একটা সায়ানোটিক হার্ট ডিজিজ। আর কি এই টফের ক্ষেত্রে কি দেখা যায়, চারটে কম্পোনেন্ট দেখতে পাবে, চারটে জিনিস দেখা যায়, 4 কম্পোনেন্ট, মানে চারটে জিনিস দেখে তুমি বুঝতে পারবে যে তার টফ হচ্ছে। কি হবে না, তার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে ভিএসডি, ঠিক আছে। ভিএসডি মানে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ঠিক আছে। তারপর কি দেখা যায় না, পালমোনারি স্টেনোসিস, থার্ড নাম্বার ওভার রাইডিং অফ অ্যাওর্টা, আর 4 নাম্বার হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এইটা হচ্ছে, এই চারটে হচ্ছে টফের ক্যারেক্টারিস্টিক, খুব এগুলো মনে রাখবে, ঠিক আছে। যে টফ যদি বলে টফের সিমটম কি, এই চারটে। এবং আরেকটা কি, টফের তুমি যদি ডায়াগনোসিস করতে যাও, এক্স রে করো টফের, তখন তুমি সেখানে কি দেখতে পাবে, বুট শেপড হার্ট, বুট শেপ হার্ট, ঠিক আছে। এর এক্স রেটা লাস্টে দেওয়া হচ্ছে, আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে, বুট শেপ। আর কি হয় না, এই যে টফের বাচ্চা তাদের মধ্যে কি দেখতে পারবে, সায়ানোটিক স্পেল, এবং কি দেখতে পাবে এদের মধ্যে সায়ানোটিক স্পেল দেখতে পাবে। সায়ানোটিক স্পেল বা টেট স্পেল যেটাকে বলে, মানে কি টেট স্পেল হবে মানে কি, মানে বাচ্চার মধ্যে হঠাৎ করে সায়ানোসিস, মানে একদম পুরো ব্লুইশ ডিসকারেশন চলে যাবে এবং বাচ্চা পুরো নীল হয়ে যাবে। এবং কি এই সময় বাচ্চাকে যদি তুমি স্কোয়াটিং পজিশন দাও, স্কোয়াটিং পজিশন যদি দাও, তাহলে বাচ্চা হচ্ছে রিলিফ পাবে, রিলিফ পাবে, রিলিফ হবে, ঠিক আছে, রিলিফ হবে। তো এখানে কি বলছে, বুট শেপ হার্ট, যেখানে দেখবে বলছে বুট শেপ হার্ট, এত কিছু ভাবার দরকার নেই, চোখ বন্ধ করে রাইট মেরে দেবে, সেটা টফ হবে, টেরাটোলজি অফ হেলথ, ঠিক আছে। তো এই যে টপিকটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টফটা। এখানে তোমার বুট হার্টের শেপ থেকে কি ধরনের এটা সায়ানোটিক না অ্যাসায়ানোটিক কি কি দেখা যায়, এখানে যদি হয় তাহলে কোন পজিশন দিতে হয়, ঠিক আছে, এগুলো খুব ভালো করে জানতে হবে। এবার নেক্সট কোয়েশ্চেনে আসি, কি বলছে দেখো, যে তোমার ইন NICU which scoring system is commonly assessed
কোথায় না কমনলি used to assess respiratory failure or severity of respiratory distress in a newborn. Number 1 is Downey scale. Number 2, Silverman-Anderson scale. Number 3 is New Ballard scale. And number 4 যেটা সেটা হচ্ছে আমার রাইফেল স্কেল। ঠিক আছে, তো কি বলছে না এই যে এনআইসিউতে বাচ্চার যে রেসপিরেটরি ডিস্ট্রেস হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা কি কোন স্কেল ইউজ করি। তো মনে রাখবে যারা আরডিএস, ঠিক আছে, যেসব বাচ্চার আরডিএস হয় তাদের ক্ষেত্রে এই ডাউনি স্কেলটা ইউজ করা হয়। আর যারা ডাউনি স্কেল ইউজ করবে আর যারা প্রিটার্ম বেবি, ঠিক আছে, যারা প্রিটার্ম বেবি তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে আমরা হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখার জন্য আমরা সিলভারম্যান অ্যান্ডারসন স্কেল ইউজ করে থাকি। ঠিক আছে, সিলভারম্যান অ্যান্ডারসন স্কেল ইউজ করে থাকি। এবার কি বলছে নিউ ব্যালার্ড স্কেল। তাহলে এই যে নিউ ব্যালার্ড স্কেল, ঠিক আছে, তাহলে এটা দেখে আমি কি ইউজ করলাম, রেসপিরেটরি ডিস্ট্রেস আমি এটা দেখে অ্যাসেস করি এবং রেসপিরেটরি ডিস্ট্রেস এই দ্বিতীয় নাম্বার, ঠিক আছে। নিউ ব্যালার্ড স্কেল, এই নিউ আমি এখানে এনডিএস লিখে দিচ্ছি। এই নিউ ব্যালার্ড স্কেল দেখে কি করা হয়, জেস্টেশনাল এজ হিসাব করা হয়। আর একটা কি বললাম আমি, রাইফেল স্কেল। এই রাইফেল স্কেল দিয়ে কি দেখা, কিডনি কতটা ইনজিওরি হয়েছে, একেআই কতটা ডেভেলপ করেছে, কিডনি ইনজিওরি কি কতটা হয়েছে সেটা দেখার জন্য হচ্ছে রাইফেল স্কেল ইউজ করে। তো আমাকে এখানে কি জিজ্ঞাসা করেছে, রেসপিরেটরি ডিস্ট্রেসের জন্য, তাহলে এর অ্যান্সার আমার কি যাবে, অপশন নম্বর এ 1 and 2। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। এই রাইফেল যে স্কোরটা আছে খুব ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করে কিসের জন্য ইউজ করা হয় এবং প্রত্যেকটাই যে স্কেল, যে নিউ ব্যালার্ড স্কেল সব জিজ্ঞেস করে। Next, which of the following drug cause congenital malformation in the arms and the legs? Is number 1 tretinoin, warfarin, ethambutol না থ্যালিডোমাইড। দেখো বাচ্চা দেখো যে লোয়ার এক্সট্রিমিটি এবং যে আপার এক্সট্রিমিটি হ্যান্ড আর লিমস দেখো কোনো ডেভেলপ হয়নি, ঠিক আছে, ম্যালফরমেশন আছে। তো কোন ড্রাগ ইউজের জন্য তার মধ্যে এই কনজেনিটাল ম্যালফরমেশন হচ্ছে। তো এটা অ্যান্সার বলার আগে আমি একটা ছক দেখাই, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা মনে রাখবে, ছকটা খুবই ভালো, মানে খুবই ইম্পর্টেন্ট। দেখো ফার্স্ট এটা হচ্ছে নেম অফ ড্রাগ আর কনজেনিটাল কি দেখা যায়। যদি কোনো মা যদি প্রেগনেন্সিতে এই ড্রাগগুলো ইউজ করে থাকে, এগুলো হচ্ছে টেরাটোজেনিক ড্রাগ, ঠিক আছে, এগুলো হচ্ছে টেরাটোনিক ড্রাগ, এবং কোনো মা যদি ডিউরিং প্রেগনেন্সিতে এগুলো ইউজ করে তাহলে কিছু কনজেনিটাল অ্যানোমালি এগুলো দেখা যেতে পারে। দেখো যদি কোনো মাকে মানে প্রেগনেন্ট এই অবস্থায় যদি ফেনিটোইন নিয়ে থাকে তো কি হতে পারে, বাচ্চার মধ্যে প্রবলেম না ফিটাল হাইড্রান্টোইন সিনড্রোম হবে। এইখানে যে কটা ইউজ করা হয়েছে তার মধ্যে যে কটা ইম্পর্টেন্ট আমি হাত দিয়ে মানে দাগ দিয়ে দিচ্ছি, বাট প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। তারপর ওয়ারফারিন দিলে কি দেখতে হবে, ভালো করে ওয়ারফারিন ফিটাল ওয়ারফারিন ছিল, এটা অত মনে রাখার দরকার নেই, এটা খুব ইম্পর্টেন্ট। থ্যালিডোমাইড যদি ইউজ করা হয় ফোকোম্যালিয়া দেখা যায়, মানে হাত পা ঠিকঠাক গঠন হবে, যেটা আগের ছবিটা আমি দেখালাম। স্ট্রেপ্টোমাইসিন খুব ইম্পর্টেন্ট। আমাদের যে 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ আছে, 8 নাম্বার ক্রেনিয়াল নার্ভ কি আছে, কি আমি যদি আমাদের ক্রেনিয়াল নার্ভের যদি নাম বলি কি করে মনে রাখবো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, ভেস্টিবুলোকক্লিয়ার, গ্লসোফ্যারিঞ্জিয়াল, সব অনেক আছে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি আমাদের যে 8 ক্রেনিয়াল নার্ভ, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, তারপর ফেসিয়াল, ভেস্টিবুলার, কক্লিয়ার, আমাদের যে 8 ক্রেনিয়াল নার্ভ, ভেস্টিবুলার, কক্লিয়ার, সেখানে কি হবে, টিফনেস দেখতে হবে যদি স্ট্রেপ্টোমাইসিন যদি নয় ড্রাগনে থাকে। যদি টেট্রাসাইক্লিন থাকে বাচ্চার মধ্যে টুথ দেখা যায়। লিথিয়াম খুব ইম্পর্টেন্ট, লিথিয়াম দিলে কি হয় না এপস্টেন অ্যানোমালি বা যে ট্রাইকাসপিড ভালভ সেটা প্রপারলি ডেভেলপ করে না। আর যদি ভ্যালপুরিক অ্যাসিড ইউজ করে থাকে তাহলে নিউরাল টিউব ডেভেলপ থাকে। ভাইটামিন এ থেকে কার্সিনোজেনিক থাকে, ঠিক আছে, কিন্তু এই যে কটা স্টার্ট দিলাম এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, থ্যালিডোমাইড, স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন, লিথিয়াম, ভ্যালপুরিক, ফেনিটোইন, ঠিক আছে। তাহলে আমার ওখানে কি চেয়েছিল, কি বলেছিল না ঠিকঠাক করে এই আর্মস লেগস আছে, তো এটা অ্যান্সার কি যাবে, অপশন ডি থ্যালিডোমাইড। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন হেড সার্কামফারেন্স, এই হেড সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স এর নিউবর্ন বেবি দেখি তার রিলেশন কি, বোথ আর ইকুয়াল এট দ্য টাইম অফ বার্থ। অপশন বি বলছে হেড সার্কামফারেন্স হচ্ছে মোর হচ্ছে বার্থের সময় হেড সার্কামফারেন্স বেশি থাকে এবং 1 বছর আগে চেস্ট সার্কামফারেন্স আর হেড সার্কামফারেন্স সেম হয়েছে। অপশন সি কি বলছে
এটাই উল্টে বলছে যে চেস্ট সার্কামফারেন্স বাড়তে বেশি থাকে এবং পরবর্তীকালে হেড সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স হচ্ছে সেম আছে, নান একটা থাকে। ভালো করে দেখো, প্রথমে দুটোতে ইকুয়াল হবে, এটা কমন সেন্স, নান অফ দ্য অ্যাবভ। এবার বলছে এই অপশন সিটা যদি দেখো, যদি আমাদের চেস্ট সার্কামফারেন্সটা এই বার্থের সময় গিয়ে কি না বার্থের সময় বেশি, তারপর হচ্ছে বার্থের পর হচ্ছে আবার কমে যাচ্ছে। ভালো করে শুনো, একটা বাচ্চা নিশ্চয় সবাই ডেলিভারি করেছে, দেখবে যখন বাচ্চা ডেলিভারি হয় মোল্ডিং এর সময় দেখবে মাথাটা কেমন বেরোয়, ঠিক আছে? যেমন তোমাদের মোল্ডিং এর সময় দেখবে যে আমাদের হেডের যদি বলা হয় বাচ্চার কি কি কন্ডিশন দেখা যায়, একটা তো তোমাদের দেখা যায় কেফালো হেমাটোমা দেখা যায়, যেটা হচ্ছে হেমাটোমা ডেভেলপ করে, আর একটা ক্যাপুট স্যাক্সিটেনাম দেখা যায়। ঠিক আছে, দেখতে পাবে, আইডেন্টিফাই অবভিয়াসলি করতে পারে। বাচ্চা যখন বেরোচ্ছে দেখবে বাচ্চার এ ধরনের একটা বাচ্চা, ঠিক আছে, যখন বাচ্চা বেরোবে তখন তার মাথা যেটা থাকছে হেড সার্কামফারেন্স, মানে আমি যদি মাথাটা এখান থেকে এটা ধরি, এখান থেকে শুরু করে একদম পুরো আবার এতদূর পর্যন্ত, মানে যেটাকে পুরো বলি সার্কামফারেন্স পরিধি, তো সেইটা জন্মের সময় এই যে মাথার পরিধি সবসময় এটা যদি আমি বলি যে চেস্ট সার্কামফারেন্স তার থেকে বেশি হবে। এরপর যখন 1 বছর বয়স হবে তখন কি এই হেড সার্কামফারেন্স আর চেস্ট সার্কামফারেন্স সেম হয়ে যাবে। এবং 1 বছরের পর কি হয় না, আমাদের মাথা দেখো, এখন আমাদের যদি দেখো মাথাটা এখন ছোট, নিশ্চয়ই এখন চেস্টের মতো এতটা বড় না, তাহলে এখন হচ্ছে মাথা ছোট, চেস্টটা বড়। ঠিক আছে, তাহলে আমাকে কি জানতে বলেছিল, কোনটা কি, তাহলে বুঝতেই পারছো যে এই সি যেটা সেটা মোট থাকে এট দ্য টাইম অফ বার্থ এবং সেটা ইকুয়াল হয়ে যায় 1 বছরে, এবং তারপর চেস্ট সার্কামফারেন্স বাড়তে থাকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নর্মাল হেড সার্কামফারেন্স নিউবর্নের কত? অ্যাট বার্থে তুমি যদি দেখো নর্মাল হেড সার্কামফারেন্স সেটা হচ্ছে, এটা নোট করে নিও, 33 to 35 সেন্টিমিটার, এবং যে হেড সার্কামফারেন্স হচ্ছে গ্রেটার দেন চেস্ট সার্কামফারেন্স কত, 2 থেকে 2.3 সেন্টিমিটার হচ্ছে বেশি হয়। তো কত দাঁড়াচ্ছে আমার হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স না 31 থেকে 33 মধ্যে হচ্ছে আমার লাই করে। এবং যখন অ্যাট 1 ইয়ার, 1 ইয়ারে কি হয় আমার এইচসি আর সিসি ইকুয়াল হয়ে যায়। তাহলে এটা আমার কি বলছে, হেড সার্কামফারেন্স নর্মাল নিউবর্নের কত হয় না 33 to 35 সেন্টিমিটার। কামিং টু নেক্সট কোয়েশ্চেন, দেখো বলছে একটা নিউবর্নের বেবি বার্থ ওয়েট অফ আ নিউবর্ন বেবি হচ্ছে 3 kg, and what is the expected weight of the baby at the age of 1 year? Option A 6 kg, option B 9 kg, option C 12 kg, and option D 15 kg. অপশন গুলো বাদ। কিছু কিছু জিনিস ভালো কি বলছে না, যখন জন্ম হয়েছে বাচ্চার ওজন দেখলে 3 কেজি, তাহলে 1 বছর পর কি কত বাড়বে, তাহলে মনে রাখবে, ধরে নাও বার্থ ওয়েট হচ্ছে আমার কোনো বাচ্চা এক্স, ঠিক আছে, তাহলে 5 মান্থসে গিয়ে কি হবে, 5 মান্থসে 2 গুণ হয়ে যাবে, 2x হয়ে যায়। 1 ইয়ারে হচ্ছে 3 গুণ হয়ে যায়, 3x। 2 বছরে কি হয়, 4 গুণ হয়ে যায়। 3 বছরে কত হয়, 5 গুণ হয়ে যায়। ঠিক আছে, এতটুকু মনে রাখো তাহলে হবে। তো আমার কি বলছে যে আমার বার্থ ওয়েট ছিল 3 কেজি, তাহলে 1 বছরে কি বললাম 3 গুণ হবে, তাহলে 3 গুণ 3 মানে 9 কেজি। এটা হচ্ছে অপশন নাম্বার বি, 9 কেজি। এবার নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখো কি বলছে 15 কোয়েশ্চেন, যে ইডিমা ইজ সাইন অফ হুইচ অফ দ্য ফলোইং নিউট্রিশনাল ডিসঅর্ডার? অপশন এ কোয়াসিওরকর, বি ম্যারাসমাস, অপশন সি আন্ডারওয়েট, এন্ড অপশন ডি নিউট্রিশনাল ডুয়ার্ফিজম। তো দেখো আমি আগের এতে পড়িয়েছিলাম পিইএম, কোথায় পড়ালাম আমি পিইএম, এমইউএসসি, ওখানে আমি পিইএম টা এখন কিছুক্ষণ আগে পড়েছিলাম। তো বলছে এই ওখানে দুটো জিনিস বলেছিলাম, একটা কোয়াসিওরকর একটা ম্যারাসমাস, এই আমাদের পিইএম এর মধ্যে পড়া। তো কার ক্ষেত্রে ইডিমা ডেভেলপ হবে, ঠিক আছে, দেখো কোয়াশিওরকর কি হয়, মেনলি ক্যালোরি ঠিক থাকে, ঠিক আছে, ক্যালোরি ঠিক থাকে, কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি হয়েছে, ঠিক আছে। আর ম্যারাসমাসের ক্ষেত্রে কি হয়, প্রোটিনও ডেফিসিয়েন্সি হয় আর ক্যালোরিও প্রচুর মানে ডেফিসিয়েন্ট হয়। কি করে মনে রাখবে, ম্যারাসমাস মানে মনে রাখো যে ওর সবকটায় সবকিছু হচ্ছে মার গিয়া, ও হচ্ছে সবকিছুতেই ডেফিসিয়েন্সি, ঘাট গিয়া ও সবকিছু। কিন্তু কোয়াশিওরকরে মেনলি হচ্ছে কি প্রোটিনের ডেফিসিয়েন্সি। তাহলে যেখানে মেনলি প্রোটিন ডেফিসিয়েন্সি সেখানে কি হবে,
ইডিমা ডেভেলপ করবে। আর যেখানে মেনলি হচ্ছে তোমার ক্যালোরি ডেফিসিয়েন্ট, তো তার কি হবে, বডি লিন থিন হয়ে যাবে। দেখো এখানে আমি ছবি এনেছি, কোয়াশিয়ারকারে দেখো, এটা বাদ দাও, এটা অ্যাকচুয়ালি এখানে পরের স্লাইডে অ্যাড হয়ে গেছে। কোয়াশিয়ারকারে কি দেখা যায়, দেখো প্রোটিন ডেফিসিয়েন্সি। এবং দেখো এই বাবুর পেটটা দেখো একদম ইডিমা ডেভেলপ করেছে, কি সাইন, এটা হচ্ছে কি সাইন। আর কি কি সুন্দর চাঁদ পড়া মুখ হয়েছে, তাই না, মুন ফেস ডেভেলপ করেছে। এবং এই যে এত বড় এত সুন্দর গোলুমোলু পেট, এটা কার জন্য হচ্ছে, প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য। এবং কি তার ফ্যাটি লিভার দেখতে পাবে, ঠিক আছে। আর কি স্কিন হবে ফ্ল্যাকি পেন। আর হেয়ার খুব ইম্পর্টেন্ট, হেয়ার কি, হেয়ার দেখো ফ্ল্যাক্স সাইন, একদম 3-4 রকমের 2-3 রকমের কালার দেখতে পাবে, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট। কিন্তু সেক্ষেত্রে তুমি যদি দেখো যে ম্যারাসমাসে দেখো একদম, যেহেতু এখানে প্রোটিনেরও ডেফিসিয়েন্সি আবার ক্যালোরিও হয়, কিন্তু মেনলি ক্যালোরি ডেফিসিয়েন্ট। একদম লিন থিন বডি, মনে হচ্ছে না শরীরে ভাই কিছু আছে, একদম পাঁচর টাজর গুলো সব দেখা যাচ্ছে, কিচ্ছু নেই, কোন রকম কোনো ইডিমার ব্যাপারই নেই, সিনই নেই। আর কি মাসেল ওয়েস্ট হয়ে যায় প্রচুর রকম, বডিটা দেখো কোনো মাসেল নেই। আর কি একদম এইটুকু বাচ্চার মুখটা কি এরকম একটা ওল্ড ম্যান, বয়স্ক মানুষের মতন দেখা গেছে। এবং থিন অ্যান্ড ড্রাই স্কিন ডেভেলপ। তাহলে আমার ওখানে কি বলেছিল না, ইডিমা কোথায় দেখতে পাবে, তাহলে এটার অ্যান্সার কি যাবে, অপশনে কোয়াশিয়ারকার। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা চাইল্ড হ্যাজ অ্যান IQ of 50, how would their level of intellectual disability be classified? Mild intellectual disability, moderate, severe, and profound. তাহলে মেনলি আমাকে আইকিউ মানে আমাকে জানতে চাচ্ছে মেন্টাল রিটার্ডেশন, আমাকে তার আগে জানতে হবে যে মেন্টাল রিটার্ডেশনের ক্লাসিফিকেশনটা জানতে হবে যে কোনটাকে কি বলবো, ঠিক আছে। মেন্টাল রিটার্ডেশন কখন বলবো, মাইল্ড কখন বলবো, মডারেট কখন বলবো, সিভিয়ার কখন বলবো, আর প্রোফাউন্ড কখন বলবো। মাইল্ড হচ্ছে যদি 50 to 69 এর মধ্যে থাকে তাহলে হচ্ছে মাইল্ড। যদি 35 থেকে, এটা তোমার আইকিউ লেভেল, থেকে 49 এর মধ্যে থাকে তবে হচ্ছে মডারেট। যদি 20 থেকে 34 এর মধ্যে থাকে তবে সেটা সিভিয়ার। এবং প্রোফাউন্ড হচ্ছে লেস দেন 20। এই রেঞ্জটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এই এই রেঞ্জটা খুব ভালো করে মনে রাখবে যে কোনটার ক্ষেত্রে কি ডেভেলপ হচ্ছে, ঠিক আছে। তো তোমার ওখানে কি বলেছিল যে আইকিউটা কত, আইকিউ হচ্ছে আমার 50, তাহলে 50 হলে কার মধ্যে পড়বে, মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এবং এই এই যে আইকিউ কিভাবে অ্যাসেস করা হয়, আইকিউ অ্যাসেস করার ফর্মুলাটা মনে রাখবে, মেন্টাল এজ ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, এটা দিয়ে হচ্ছে তোমার আইকিউ অ্যাসেস করা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এর ফর্মুলাটা ভরে রাখ। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে which of the following restaurant mostly used in a baby with cleft lip and palate following the surgery? Mitten restraint, jacket restraint, elbow restraint আর restraint। মানে ভালো করে বলছে, একটা বেবি কি হয়েছে, ক্লেফট লিপ ব্যাপার আছে, ক্লেফট লিপ এবং প্যালেট। কি ক্লেফট লিপ মানে হচ্ছে কি, এই যে লিপ গুলো আমাদের যে লিপ থাকছে, জয়েন্ট থাকছে, ওখানে কি জয়েন্ট থাকছে, এরকম মাঝখানে কি একটা ডিভিশন থাকছে, এবং হচ্ছে তার প্যালেট সেখানে হচ্ছে ডিভিশন থাকছে, প্রপারলি হয় মানে ঠিকঠাক করে হয়নি। তো তার ক্লেফট লিপ আর প্যালেট দুটো সার্জারি হয়েছে। তো এই সময় বাচ্চাকে তুমি কি রেস্টুরেন্ট দেবে, তো ভালো করে ভাবো রেস্টুরেন্ট আমি কেন দেবো, বাচ্চার তো জ্ঞান নেই, তাহলে তার নিশ্চয়ই যেখানে ক্লেফট লিপ এবং ক্লেফট প্যালেট রিপেয়ার হয়েছে সেখানে কি করেছে, নিশ্চয়ই সুচার করেছে, রিপেয়ার তো করতে আছে। এবং বাচ্চা কি করবে, হাত দিয়ে সেই সুচারটাকে টানার খোলার চেষ্টা করবে, তাই না, বারবার করে হাত লাগবে। সেইটা যাতে না হয় তার জন্য তাকে রিস্ট্রেন্টের হাত বাঁধার জন্য মানে কি রেস্টুরেন্ট আমরা ব্যবহার করি সেটাই বলা আছে। এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্টের ছবি দেখিয়েছি, দেখো এটা হচ্ছে মামি রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা তো তোমরা দেখেই থাকবে অনেকে, আমরা এরকম রেস্টুরেন্ট যখন বনে বাচ্চা বেরোবো সেই মাদের কাছে বাচ্চাগুলোকে এরকম করে ফোল্ড করে রাখতাম।
এটা হচ্ছে তোমার জ্যাকেট রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে তোমাদের এলবো রেস্টুরেন্ট, দেখো একদম এলবো পর্যন্ত রেস্টুরেন্ট। এটা দেখো জ্যাকেটের মতো রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে আমার মিট এন্ড রেস্টুরেন্ট, দেখো হাতের এখানটা, এটা হচ্ছে মিট এন্ড রেস্টুরেন্ট, ঠিক আছে। এগুলো মনে রাখবে। তো আমার এখানে অ্যান্সার কি যাবে, মিট এন্ড রেস্টুরেন্ট, জ্যাকেট রেস্টুরেন্ট, এলবো রেস্টুরেন্ট, না রিস্ট রেস্টুরেন্ট। তাহলে এই কোয়েশ্চেনটা আমি তোমাদেরকে এতটা তো বলে দিলাম যে হ্যাঁ, যে এই এই রেস্টুরেন্ট গুলো ইউজ করো, ঠিক আছে। তো তোমরা আমাকে পরের দিন বলবে যে এই যে রেস্টুরেন্ট গুলো ইউজ করা হয় এর মধ্যে ক্লেফট লিফ, কয়েকটা জিনিস আমি দেখতে বলছি, যে ক্লেফট লিফ আর যে ক্লেফট প্যালেট আছে, ঠিক আছে, এর সার্জারি রিপেয়ার কখন করতে হয়। ক্লেফট লিফ এবং যে ক্লেফট প্যালেট থাকছে এর সার্জারি রিপেয়ার কখন করবে, এবং ক্লেফট লিফের পর তুমি হচ্ছে কোন ধরনের পজিশন হচ্ছে বাচ্চাকে দেবে, আর হচ্ছে তোমার ক্লেফট প্যালেটের পর কি পজিশন দিতে হবে, মানে ক্লেফট লিফের পর তুমি কোন পজিশন দেবে, না সুপাইন পজিশন দেবে, এবং ক্লেফট প্যালেটের পর তুমি কোন পজিশন দেবে। এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা আমি আজকে বললাম না, ঠিক আছে, আমি এটা ক্লাসের মাঝখানে বললাম। যদি কেউ দেখে আসে পরের দিন নেক্সট ক্লাসে আমাকে বলবে, অথবা কমেন্ট করবে যে হ্যাঁ দেখেছো ক্লেফট লিফের হচ্ছে কি বললাম না, পোস্ট অফ লেফট স্লিপে কি পজিশন দেবেন, আর হচ্ছে পোস্ট অফে তোমার হচ্ছে যদি লেফট প্যালেট হয় তাহলে কোন পজিশন দেবে, আর কোন পজিশন কন্ট্রাক্ট হচ্ছে। এখানে আমি কি বলেছেন যে কোন রেস্টুরেন্ট বেসিক্যালি ইউজ করা হয়, এটা হচ্ছে অপশন নাম্বার সি, এলবো রেস্টুরেন্ট। এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে, ইনজেকশন টেকনিক ইন ফিগার ইজ গিভেন ইজ ইউজ টু অ্যাডমিনিস্টার, অপশন এ বিসিজি, অপশন বি হচ্ছে মিজলস, অপশন সি হেপাটাইটিস বি, আর অপশন ডি হচ্ছে জাপানিজ এনকেফেলাইটিস। তো মিজলস যেটা কিচ্ছে যায় সাবকাট, এটা দেখো স্কিন টেস্টের মতো করা হচ্ছে, তাই না, দেখো, এবং ইন্ট্রাডার্মাল একদম একটু ওখানে দিয়েছে ফুলে গেছে। তো আমরা জানি আমাদের যে বিসিজি সেটা ইন্ট্রাডার্মালি দেওয়া হয়, মিজলস হচ্ছে সাবকাটে দেওয়া হয়, এবং হেপাটাইটিস বি যেটা সেটা কিসে দেওয়া হয়, আইএম। এবং মনে রাখবে আইএম এর মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে আইএম এর মধ্যে কোন মাসেলটা ইউজ করা হয়, ভাস্টাস ল্যাটেরালিস। এবং আইএম এর জন্য যদি বলা হয় কোন মাসেল, আইএম এ কোন মানে কোন মাসেলটাকে মেনলি ইউজ করা হয় না, দেখো আইএম এ তো মেনলি চারটে সাইড থেকে, একটা হচ্ছে তোমার ভাস্টাস ল্যাটেরালিস থাকে, ভেন্ট্রোগ্লুটিয়াল থাকে, ডেলটয়েড থাকে, ডরসোগ্লুটিয়াল থাকে। কিন্তু ভেন্ট্রোগ্লুটিয়াল যেটা সেটা হচ্ছে ওটাকে বাদ দেওয়া হয়, কারণ কি ওখান থেকে স্কিয়াটিক নার্ভ ইনজুরি হতে পারে, স্কিয়াটিক নার্ভ ইনজুরি হয়, ওই জন্য হচ্ছে ডরসাল ডরসোগ্লুটিয়ালে ইউজ করা হয়, ওই জন্য ডরসোগ্লুটিয়ালে ইউজ করা হয়, দেওয়া হয়। ইম্পর্টেন্ট, এটা মনে রাখুন। এটা অ্যান্সার হচ্ছে ফিল অপশন নাম্বার এ বিসিজি। দেখো এটা তো ইন্টার আলমারি দিচ্ছে, বিসিজি ইন্টার আলমারি দিয়ে আমরা, ঠিক আছে। এরপর দেখো আর একটা কোয়েশ্চেন দেয়, আমি বলছি যে বার্থের পর কোন ভ্যাকসিন তোমাকে সঙ্গে সঙ্গে দিতেই হবে। তাহলে অনেকে ভাবে কি সেটা হচ্ছে বিসিজি, অ্যান্সারটা কিন্তু বিসিজি না, অ্যান্সারটা হচ্ছে হেপাটাইটিস বি। মানে জন্মের সঙ্গে সঙ্গে তোমাকে ভাবতে হবে যেটা দিতে হবে সেটা হচ্ছে হেপাটাইটিস বি। বিসিজিও একবার সঙ্গে সঙ্গে দেয়, কিন্তু সঙ্গে সঙ্গে যদি বলা হয় প্রায়োরিটি, যেটা হচ্ছে আমার হেপাটাইটিস বি। এবার দেখো নেক্সট কি বলছে, এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি তুমি কখন বলবে, ঠিক আছে। অপশন আমি পড়লাম না, নর্মাল বার্থ ওয়েট কত হয়, নর্মাল বার্থ ওয়েট 2.5 থেকে 3 কেজি, ঠিক আছে, 2.5 থেকে 3 কেজি, 3.5 কেজিও বলতে পারো, 2.5 থেকে 3.5 কেজি, 3 কেজি মিলি বলা হয়। তো এবার কি বলছেন, এক্সট্রিমলি লো বার্থ সব একদম কম কখন বলবো, না যখন তোমার মাইল্ড একদম লো বার্থ রেট বি হচ্ছে, তখন হচ্ছে 1.5 কিলো থেকে, যদি একদম মাইল্ড বলো, ঠিক আছে, মাইল্ড যদি তুমি যদি বলো সেটা হচ্ছে 1.5 কিলো থেকে লেস দেন হচ্ছে 1.5 কিলো। মডারেট হচ্ছে হ্যাঁ মডারেট হচ্ছে তোমার হচ্ছে মাইল যেটা সেটা লেস দেন হচ্ছে 2.5 কিলোর মধ্যে, 2.5 কিলোর থেকে মধ্যে, ঠিক আছে। এবার তারপরে যদি দেখো
তারপরে ফেজটা হচ্ছে একদম লেস দেন হচ্ছে 1.5 কিলো, এবং তারপরে একদম লাস্ট সেটা হচ্ছে আমার লেস দেন 1 কিলো। তো এটা অ্যান্সার কি যাচ্ছে? এক্সট্রিমলি লো কখন বলবে? যখন হচ্ছে লেস দেন 1 কিলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য মোস্ট কমন কমপ্লিকেশন লো বার্থ ওয়েট ইনফ্যান্ট্রিজ, বলছে এলবিডব্লিউ যে বেবি, লো বার্থ ওয়েট বেবি, তাদের মধ্যে মেনলি কি কমপ্লিকেশন দেখতে হবে? অপশন এ রেসপিরেটরি ডিস্ট্রেস, অপশন বি মিউকাস ড্যামেজ, অপশন সি ব্রেন ড্যামেজ, অ্যান্ড অপশন ডি হচ্ছে হেমারেজ। দেখো যারা এলবিডব্লিউ বেবি হয় তাদের মধ্যে কি হয় না, আমাদের যে পালমোনারি সারফেক্টেন্ট যে L/S সেই রেশিওটা মেনটেন হয় না, এবং ফিটাল লাং ম্যাচিওরিটি হয় না। কি হয় না? না ফিটাল লাং ম্যাচিওরিটি হয় না। ফিটাল লাং ম্যাচিওরিটি না হওয়ার জন্য কি হয় না, প্রপারলি তার মধ্যে অক্সিজেনের সেই অক্সিজেন মেনটেন হয়, তো কি হয় না তাদের মধ্যে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যায় যারা এলবিডব্লিউ বেবি। প্রিটার্ম বলো বা এলবিডব্লিউ বেবি বলো, তাদের ক্ষেত্রে হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস দেখা যায়। এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ গেইন অফ লেন্থ ইন ফার্স্ট ইয়ার অফ এজ অফ ইনফ্যান্ট? অপশন এ 25 সেন্টিমিটার, অপশন বি 50 সেন্টিমিটার, অপশন সি 75 সেন্টিমিটার, অপশন ডি 90 সেন্টিমিটার। দেখো অ্যাট বার্থডে হাইট কত হয়? অ্যাট বার্থডে মনে রাখবে হাইট হয় 50 সেন্টিমিটার, এবং 1 বছর পর ইয়ে হয় 75 সেন্টিমিটার। তাহলে আমার 1 বছরে গেইন কত হচ্ছে? আমার 25 সেন্টিমিটার। ঠিক আছে, তো এটা অ্যান্সার হবে অপশন এ 25 সেন্টিমিটার। এরপর নেক্সট কোয়েশ্চেন যাই, কি বলছে হোয়াট ইজ দ্য ডিউরেশন when the height of a child is double the birth? আমার যে বার্থ হাইট আছে সেটা হচ্ছে বার্থ হাইট থেকে মানে 2 বছর বার্থ হাইট ধরে নাও, আমরা বলছি এক্স, ঠিক আছে, বার্থ হাইট হচ্ছে এক্স। হ্যাঁ, বার্থ হাইট হচ্ছে এক্স, এবার বার্থ হাইটে ডাবল হচ্ছে মানে 3x/2, মানে 50% বাড়ছে। ঠিক আছে, বার্থ হাইট তার সাথে আবার x/2, কারণ তার 3% যদি বার্থ হাইট এক্স হয় মানে আমার মধ্যে কটা 50% ইনক্রিজ হয় কখন? 1 বছরে। হ্যাঁ, 50% কি করে না, 1 বছরে আমার হচ্ছে 25 সেন্টিমিটার বাড়ে। 25 সেন্টিমিটার কত? 50, সেই জন্য 50% ইনক্রিজ। এবং যখন 4 বছর বয়স হয় তখন হচ্ছে বার্থ হাইট হচ্ছে 4x, এই তখন হচ্ছে বার্থ হাইট হচ্ছে 2x হয়ে যায়, 2 গুণ হয়ে যায়। মানে ধরে নাও বার্থ হাইট মানে 2 গুণ হবে। ঠিক আছে, ধরে নাও বার্থ হাইট ছিল 50, তো 4 বছরে গিয়ে হবে আমার 100 সেন্টিমিটার। এটা হচ্ছে অপশন নাম্বার সি, 4 ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 23 grasping of object by closing fingers around it is by option A gagging reflex, option B palmar grasp, option C routine reflex, না option D Dawes reflex। মানে আমি একটা বাচ্চাকে বললাম একটা অবজেক্ট দিলাম, কোথায়? তার হচ্ছে পামের, এবং কি ক্লোজিং ফিঙ্গার করলাম। যে আমি একটা কোনো অবজেক্ট দিলাম সে হচ্ছে এটাকে ক্লোজ করছে। ঠিক আছে, ক্লোজ করছে। ঠিক আছে, এটাকে তুমি কি বলবে? এটা রুটিন রিফ্লেক্স না কি? এটা নিশ্চয়ই সবাই জানে এই রিফ্লেক্সের নাম কি। এটার অ্যান্সার হচ্ছে আমার পামার রিফ্লেক্স। ঠিক আছে, তো ডলস আই রিফ্লেক্স হলে কি হবে না, ডলস আই রিফ্লেক্স এর ক্ষেত্রে তুমি বাচ্চাটাকে কি করেছো, বাচ্চার মাথাটাকে তুমি হচ্ছে, বাচ্চাদের মাথা এরকম স্ট্রেট আছে। ঠিক আছে, এবার বাচ্চার মাথাটাকে তুমি ঘুরিয়ে আনছো। ঠিক আছে, সেক্ষেত্রে কি দেখা হয়? হাতের পজিশন দেখা হয়, অ্যাবডাকশন এবং অ্যাডাকশন কোথায় আছে দেখা যায়। বাচ্চার মাথায় তুমি ঘুরিয়ে আনলো, চোখটা কিন্তু না ওইদিকে হাসবে না। ঠিক আছে, এবং অপোজিট দিকে তার কি হচ্ছে, ফ্লেকশন আর অ্যাবডাকশন হচ্ছে। হ্যাঁ, মানে কোন দিকে ফ্লেকশন আর অ্যাবডাকশন। আর রুটিন রিফ্লেক্স কি না, তুমি বাচ্চার মুখে কি করলে, যদি এরকম গালে তুমি হালকা করে তুমি যদি এখানে সেন্সেশন দাও, স্টিমুলাস দাও, বাচ্চা হচ্ছে মুখ খা করবে। এটা হচ্ছে আমার রুটিন রিফ্লেক্স। তার এটা আমার কি হলো অপশন নাম্বার বি, পামার গ্রাস্প। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নিউনেটাল রিফ্লেক্স এলিসিটেড বাই টাচিং দ্য চিক্স অফ দ্য বেবি ইজ মোনো রিফ্লেক্স, স্ট্যাটার রিফ্লেক্স, রুটিন রিফ্লেক্স আর সাকিং রিফ্লেক্স। অলরেডি বললাম কি বলছে, গালে হচ্ছে আমি টাচ করছি বাচ্চার গালে, তো কি করবে, বাচ্চার মুখটা হা করবে। তো এটা কি রিফ্লেক্স বলে? রুটিন রিফ্লেক্স। নেক্সট, হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ইনফ্যান্টাইল ডায়রিয়া ইন ইন্ডিয়া? অপশন রোটাভাইরাস, অপশন বি এন্টারোটক্সিন, অপশন সি ইকোলাই, না অপশন ডি সালমন। তো ইনফ্যান্টাইল ডায়রিয়া মেইনলি ইন্ডিয়াতে হওয়ার মোস্ট কমন কজ কি? ইকোলাই। ইকোলাই তো আমরা জানি যে মোস্ট কমন আমাদের যে হসপিটাল যে আমাদের যে ইউটিআই ডেভেলপ করে সেটা আমাদের ইকোলাই থেকে ডেভেলপ করে। ঠিক আছে, ইকোলাই।
কিন্তু যদি ইনফ্যান্টাইল ডায়রিয়া বলো, সেটার জন্য হচ্ছে মেনলি রেসপন্সিবল হচ্ছে আমাদের রোটাভাইরাস। এটা অ্যান্সার যাবে হচ্ছে আমাদের অপশন এ। সালমোনেলা কিসের জন্য রেসপন্সিবল? সালমোনেলা হচ্ছে আমাদের টাইফয়েডের জন্য। টাইফয়েড যেটা সেটা সালমোনেলার জন্য হয়, ঠিক আছে। এবং এই যে সালমোনেলার বলা হয়, এর এই টাইফয়েডের জন্য কি টেস্ট করা হয়? ওয়াইডাল টেস্ট করা হয়, ঠিক আছে, ওয়াইডাল টেস্ট করা হয়। এরপর যদি বলা হয় যে ফার্স্ট প্রথম উইকে তোমার টাইফয়েডের ক্ষেত্রে ফার্স্ট উইকে, এটা খুব ইম্পর্টেন্ট আসে কোয়েশ্চেন, ফার্স্ট উইকে যদি টাইফয়েড হয় তাহলে ফার্স্ট উইকে কি কালচার করবে তুমি? সেটা হচ্ছে ব্লাড কালচার করবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ড উইকে যদি হয় তখন তুমি করবে ভাইটাল কালচার, ভাইটাল টেস্ট। এটা হচ্ছে আমার কনফার্মেটিভ টেস্ট, ঠিক আছে, কনফার্মেটিভ টেস্ট। এবং তার পরবর্তীকালে তোমার হচ্ছে বাওয়াল, ব্ল্যাডার, এই হ্যাঁ ইউরিন, স্টুল, এই টেস্ট গুলো করা হয়। এটা গেলে কি অপশন নাম্বার এ, রোটাভাইরাস। কি বলছে 26, in a child their respiratory distress is assessed by which scale? RSS স্কেল, GCS স্কেল, না আবগার স্কোর, না অ্যাপেটাইট স্কোর, ঠিক আছে। তাহলে আরএসএস কে আছে, আরএসএস স্কোরটা কি? রেসপিরেটরি সিভিয়ারিটি স্কোর। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যান্সারটা এটা দেবে, ঠিক আছে। কিন্তু আর যে স্কোর আছে, দেখো আবগার স্কোর, আবগার স্কোরটা অ্যাসেস করা হয় কি? আবগার স্কোর খুব ইম্পর্টেন্ট। আবগারের কম্পোনেন্ট দেখা হয়। এ ফর হচ্ছে কি আমাদের দেখা হয়, একটা হচ্ছে এ ফর হচ্ছে অ্যাক্টিভিটি, একটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, একটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স, ঠিক আছে। পি ফর হচ্ছে পালস, জি ফর গ্রিম্যাস, এ ফর অ্যাক্টিভিটি, এটা ছিল পালস রেট, আর ওটা হচ্ছে আমার হচ্ছে রেসপিরেটরি এফর্ট, রেসপিরেটরি এফর্ট। এবং প্রত্যেকটা পয়েন্টের জন্য কত করে থাকে আমার? 0 থেকে 2। তাহলে টোটাল আবগারের স্কোর কত? 5টা কম্পোনেন্ট, টোটাল হচ্ছে 10 স্কোর, ঠিক আছে, টোটাল হচ্ছে 10 স্কোর। এবং কখন অ্যাসেস করা হয়? জন্মের সঙ্গে সঙ্গে উইদিন 1 মিনিট অ্যান্ড উইদিন তারপর 5 মিনিটের মধ্যে অ্যাসেস করা হয়। তারপর সেকেন্ড দেখো কি বলছে, জিসিএস স্কোর, খুব ইম্পর্টেন্ট জিসিএস স্কোর, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। জিসিএস হচ্ছে ফুল ফর্ম হচ্ছে গ্লাস গ্লোকোমা স্কেল। এটা দেখে কি অ্যাসেস করা হয় না পেশেন্ট কনসিয়াস আছে কিনা, পেশেন্ট কোমাতে আছে সেটা অ্যাসেস করে। এবং এর কম্পোনেন্ট যদি বলা হয় সেটা হচ্ছে ই ভি এম। টিটা কি? আই রেসপন্স। ভিটা কি? আমি আজকে শুধু কম্পোনেন্ট গুলো বলছি, কিন্তু তার মানে সাপেক্ষে কি কি আছে বলছি না। যদি ক্লাসের পর কারোর মনে হচ্ছে না আমার জানা দরকার, আমি জিসিএস টা অ্যাসেস করতে পারি না, তুমি ক্লাসের নিচে কমেন্ট করবে যে হ্যাঁ ম্যাম আমি জিসিএস স্কোর মানে স্কেল দিলে আমি হচ্ছে বুঝতে পারি না কি স্কোর দেবো, তখন আমি এটা আবার এলাবোরেট করে বলে দেবো। ভি হচ্ছে ভার্বাল রেসপন্স, আর এমটা হচ্ছে মোটর রেসপন্স। এবং এর যদি স্কোর বলা হয়, আই থাকে 4, ভার্বাল রেসপন্সে থাকছে তোমার 5, এবং মোটর রেসপন্সে কত থাকে? 6। এবং টোটাল স্কোর কত থাকে? টোটাল স্কোর হচ্ছে 15, ঠিক আছে। এবার হচ্ছে এর সব থেকে মিনিমাম স্কোর হচ্ছে, যদি বলি মিনিমাম এখানে আছে 1 থেকে, এখানে যে 4 নাম্বার না, 4টে কম্পোনেন্ট আছে এবং এগুলো শুরুই হয় 1 থেকে, মানে জিরো থেকে শুরু হয় না, ঠিক আছে। তাই মিনিমাম হচ্ছে প্রত্যেকের হচ্ছে 1 করে থাকে, তাহলে মিনিমাম স্কোর হচ্ছে কত হয়? 1 + 1 + 1, যেটা হচ্ছে 3। এবং যদি বলে একজন কোমা পেশেন্ট, তার কত জিসিএস, ঠিক আছে, ধরে নাও বলেছে, আমি পরের পেজে যাই, ধরে নাও তোমাকে বলেছে যে একজন কোমা পেশেন্ট, তার জিসিএস কত? 0, 1, 2, 3। সবসময় মনে রাখবে যে জিসিএস এর সবসময় কম্পোনেন্ট মানে যে হয় না, মানে তার 1 দিয়ে শুরু, প্রত্যেকটা কম্পোনেন্ট, তাহলে তার 0 হবে না, 1 হবে না, 2ও হবে না, তাহলে জিসিএস কমা পেশেন্ট হচ্ছে 3, ঠিক আছে। কমা বলুক ডেট বলুক সবার হচ্ছে 3। তাহলে আমার ওখানে কি জানতে চাইছিল? রেসপিরেটরি সিভিয়ারিটি স্কেল, এটা অ্যাসেস করা হয় আরএসএস করতে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, which of the following option is the correct in the following image about the parts of the amoeba? এটা হচ্ছে আমাদের
আম্বু ব্যাগ। আম্বু ব্যাগের ফুল ফর্মটা কি বলতো? আর্টিফিশিয়াল ম্যানুয়াল ব্রিডিং ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমার আম্বু ব্যাগ। এবং এখানে দেখো প্রত্যেকটা পার্টসের উপর অ্যারো দেওয়া আছে, কোনটা কি পার্ট খুব দেখা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমি এখানে একটা ক্লিয়ার ইমেজ আনার চেষ্টা করেছি। এইটা হচ্ছে আমাদের আম্বু ব্যাগের হচ্ছে ফেস মাস্ক। ঠিক আছে, এবং এখান থেকে এটা হচ্ছে আমাদের এক্সপিরেটরি ভাল। ঠিক আছে, এখান থেকে। আর এইটা যেটা, এটা হচ্ছে আমাদের পিপ ভাল। ঠিক আছে, পিপ ভাল। এইটা তোমাদের হচ্ছে পপ আপ ভাল। এইখানে যেটা, এটা সেলফ ইনফ্লেটিং ব্যাগ। সেলফ ইনফ্লেটিং কেন বলছি? আমি নিচে থেকে ইনফ্লেট করছি, চাপ দিচ্ছি, ওই জন্য সেলফ ইনফ্লেটিং ব্যাগ। এটা কি? এটা হচ্ছে আমাদের অক্সিজেন ইনলেট যেটা থাকছে, এবং এটা হচ্ছে আমাদের টিউবিং। আর এটা হচ্ছে এয়ার ইনলেট। আর এটা হচ্ছে আমাদের রিজার্ভার। ঠিক আছে, এই যে আম্বু ব্যাগ আছে, এই আম্বু ব্যাগের প্রত্যেকটা পার্টস কোনটা কি খুব ভালো করে জানতে হবে। এবং একটা একটা অ্যাডাল্ট আম্বু ব্যাগে কতটা পরিমাণে এয়ার তোমার দেওয়া হয়, ঠিক আছে, এটা জানতে হবে। একটা অ্যাডাল্ট আম্বু ব্যাগে তোমাকে যদি বলি 1000 ml মতো হচ্ছে এয়ার হচ্ছে কন্টেন্ট করতে পারে, এবং সেটাই যদি, হ্যাঁ, এবং বলা হয় এই আম্বু ব্যাগটাকে কি বলে? বিভিএম বলা হয়। ঠিক আছে, একটা খুব কোয়েশ্চেন এবারে নর্থ সেটে এসেছিল যে বিভিএম বলছি ওটা, যে এই আম্বুটাতে কি করা হয় না হচ্ছে বিভিএম করায়, ব্যাগ মাস ভেন্টিলেশন করায়। ঠিক আছে, হ্যাঁ, ব্যাগ মাস ভেন্টিলেশন করা হয়। এটা কত? 50 লিটার/মিনিট হচ্ছে আমার যে অক্সিজেন যেটা সেটা সাপ্লাই করায়। আর একটা কি, এই যে বিভিএম ব্যাগ মাস ভেন্টিলেশন তুমি কোথায় করবে না, না এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে। বাচ্চাদের যদি ডায়াফ্র্যাগম্যাটিক হার্নিয়া হয় তাহলে কখনোই বিভিএম করবি না। ব্যাগ মাস ভেন্টিলেশন নেভার হ্যাভ টু ডু, নেভার ইউ উইল ডু। ঠিক আছে, কখনোই করবে না। ঠিক আছে, পার্টস গুলো বোঝা গেল। এরপর নেক্সট কোয়েশ্চেন আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে, a 20 kg child admit in the hospital, calculate the per kilogram fluid resuscitation for the child according to Holiday Sagar method. তো হলিডে স্যাগার মেথড অনুযায়ী 20 কেজি একটা বাচ্চা আছে। ঠিক আছে, তো তার আমি ফ্লুইড রিকোয়ারমেন্ট হলিডে স্যাগার মেথড অনুযায়ী দেখতে চাইবো যে কতটা ফ্লুইড লাগবে। ঠিক আছে, আমাদের যে হলিডে স্যাগার বাবু আছেন উনি কি বলেছেন দেখো, বাচ্চার ওজন যদি 10 কিলোর থেকে কম হয় তাহলে প্রত্যেক ঘন্টায় আমি 4 কেজি 4 ml করে মানে পার কেজিতে আমি 4 ml করে পার আওয়ার দিতে দেবো। বা একটু সহজে যদি আমাকে বলতে বলে তাহলে আমি হচ্ছে 100 ml পার কেজি পার ডে দেবো, যদি 10 কেজির কম হয়। এবার যদি 10 থেকে 20 কেজির মধ্যে হয় তখন সেটা ওই যে প্রথম যে তুমি 4 কেজিটা দিলে না, ধরে নাও 4 কেজি, মানে প্রথম যে 10 কেজির আন্ডারে তুমি 4 ml করে দিচ্ছিলে সেটা থাকবে। এরপর মানে 10-এর কম থেকে যতটা হলো, 10 থেকে 20-র মধ্যে যখন হবে তখন তাকে আবার তুমি হচ্ছে মানে 10-এর থেকে যখন বেশি হচ্ছে মানে আপ টু 10 পর্যন্ত তুমি এটা এই 100 ml পর্যন্ত তুমি বরাদ্দ করবে। যেই 10 থেকে বেড়ে গেল তারপরে তুমি সেটা কি করবে না 2 ml করে, এবং তারপরে হচ্ছে 1 ml করে। এটা কি তুমি দেখো, এটা আওয়ারলি দিয়েছে, আওয়ারলি এটা রুল হচ্ছে 4-to-1 রুল। ঠিক আছে, 4-to-1 রুল। এবং এটাই তুমি যদি দেখো এটা হচ্ছে কি না 100 ml করে এরকম করেছে, তারপরে 50 ml, তারপর 20 ml। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো বাচ্চার ওজন কত বলেছি আমি? 20 কেজি। ঠিক আছে, ওয়েট হচ্ছে 20 কেজি, তাহলে কত কেজি, কত লিটার ফ্লুইড? তুমি প্রথমে কত দেবো না, আমি বলেছিলাম যে 10 কেজি ওয়েট পর্যন্ত আমি হচ্ছি 100, মানে প্রত্যেক কেজিতে হচ্ছে আমি দিচ্ছি 100 ml। ঠিক আছে, 1 কেজিতে যদি 10 কেজির মতো ওয়েটের মধ্যে। এবারে আমার বাচ্চার বয়স ওজন হচ্ছে 20 কেজি, এই 20টাকে আমি দুটো ভাগে স্প্লিট করলাম, 10 আর 10। তাহলে প্রথম 10-এর জন্য ও পাচ্ছে 10 × 100, মানে কত? 1000 ml। এবং পরবর্তীতে মানে তার 10-এর মানে 10 পর্যন্ত ছিল, পরবর্তীতে 10 মানে 11 থেকে বলতে গেলে 20, তো সেটাও তোমার কত? 10 কেজি পড়ে থাকছে। সেটার জন্য সে হচ্ছে 10 × 50, মানে 500 ml। হ্যাঁ, টোটাল তোমার কত হচ্ছে 1000 + 500 মানে 1500 ml হচ্ছে বাচ্চাকে ফ্লুইড সাপ্লাই করতে হবে। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা অনেকে প্র্যাকটিস করবে। আর এই যে মানে আরো ধরনের কারো যদি আরো এই মেথড থেকে অঙ্ক বুঝতে অসুবিধা হয় ক্লাসে অবশ্যই নিচে কমেন্ট করো, তাহলে আমি পরের দিন আরো হচ্ছে এমসিকিউ এই রিলেটেড নিয়ে আসবো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
দেখো কি বলছে 29, a child admitted in the hospital with complaint of diarrhea and vomiting. The child is looking like sunken eyes, irritable and drinks eagerly. The baby suffers from which level of dehydration? Option A mild dehydration, option B হচ্ছে আমার moderate dehydration, option C হচ্ছে আমার severe dehydration, আর option D হচ্ছে আমার low dehydration. বাচ্চার কি দেখতে পাচ্ছ সানকেন আইস, হ্যাঁ, ইরিটেবল অ্যান্ড ড্রিঙ্কস ইগারলি। আমি এই কোয়েশ্চেনটা আজকে দিচ্ছি এখানে, তোমরা করবে, আমাকে পরের দিন বলবে। আমি শুধুমাত্র তোমাদেরকে ডিহাইড্রেশনের যে ক্লাসিফিকেশন সেটা বলে দিচ্ছি, ওখান থেকে আমাকে হচ্ছে কমেন্টে লিখবে। দেখো এখানে যদি সিভিয়ার ডিহাইড্রেশন কি করে ডিফারেন্স করবে, নো ডিহাইড্রেশন কখন বলছো যে যখন দেখছো যে বাচ্চা একদম ফ্লুইড খুব ভালো করে খাচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সেটা হচ্ছে নো ডিহাইড্রেশন। এবার সাম ডিহাইড্রেশন কখন বলবে না বাচ্চা হচ্ছে খুব রেস্টলেস ইরিটেবল হবে এবং তার মধ্যে একটা সানকেন আইস দেখতে পাবে। সানকেন মানে সূর্য ডোবার মতো, যেমন হাইড্রো আমাদের দেখে সানকেন আইস কোথায় দেখা যায়, আইসিপি বাড়লে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যখন বাড়ে, যেমন তোমার যেমন হাইড্রোকেফালেসে বাড়ে, সেখানে সানকেন আইস থাকে। এখানেও যখন হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে এই যখন কিছুটা ডিহাইড্রেশন হচ্ছে তখন কি হয় না সানকেন আইস দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং বাচ্চা প্রচুর পরিমাণে হচ্ছে জল খাবে, ঠিক আছে, তখন হচ্ছে সান ডিহাইড্রেশন। এবং সিভিয়ার কি হবে যখন বাচ্চা পুরোপুরি লেথার্জিক অথবা আনকনসিয়াস হয়ে যাবে এবং সানকেন আইস তো থাকবে, তার সাথে সে কোনো রকম ড্রিঙ্ক করতে পারছে না, এবং যে আমাদের যে সিআরটি ক্যাপিলারি যে রিফিল টাইম সেটা হচ্ছে একদম লেস দেন 2 সেকেন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে আমার খুব খুব ভেরি ব্যাকে মানে আর লেটে হচ্ছে ব্যাক হচ্ছে, তখন সেটা সিভিয়ার ডিহাইড্রেশন। তো এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমি আই থিঙ্ক মার্ক করেও দিচ্ছি, তাও নিজেরা কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা সত্যি ক্লাসটা নিচ্ছ, ক্লাসগুলো নেওয়া তোমাদের জন্য সার্থক, তোমরা সত্যি করতে চাইছো, তাই না? নেক্সট কোয়েশ্চেন দেখো 30, ফাইন্ড দ্য ফলোইং হিন্টস। দেখো এটা কি বলবে, ইসিওপেগাস, স্প্রেনিওপেগাস, পায়োপেগাস না ওমফ্যালোপেগাস। দেখো এই বাচ্চা কিভাবে যুক্ত আছে, দেখো আমি কিছু তোমাদেরকে দেখাই। দেখো থোরাকো ভেগাস কখন বলবো বলতো, থোরাকো ভেগাস হচ্ছে যদি টুইন্স, এই যে টুইন্সরা যখন নিজেদের চেস্টের সাথে ফিউজ থাকছে এবং যুক্ত থাকছে, এবং তারা কি কি শেয়ার করছে, তাদের হার্ট আর লাংস, তখন তাকে থোরাকো ভেগাস বলে। ওমফ্যালোপেগাস কখন করবে, যখন টুইন্স হচ্ছে অ্যাবডোমেনের সাথে যুক্ত থাকবে এবং তারা তাদের যে ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে লিভার সেগুলোকে শেয়ার করছে। এবার হচ্ছে ইস্টিওপেগাস মানে টুইন্স ফিউজ অ্যাট দ্য পেলভিস, এবং পেলভিসে তারা হচ্ছে যখন পেলভিস একটা পেলভিসে দুজন হচ্ছে ফিউজ থাকছে, তখন থাকে মানে এবং তারা তাদের যে লোয়ার লিম্স এবং পেলভিক অর্গান তারা শেয়ার করে। এবার ক্রেনিওপেগাস কখন, টুইন্স ফিউজড অ্যাট দ্য হেড, যখন হেডে যখন ফিউজ হচ্ছে তখন সেটা হচ্ছে কি হচ্ছে না মেনলি কি শেয়ার করে না আমাদের যে স্কালের বাচ্চাদের ফিটাল স্কাল বোন থাকে সেগুলোকে শেয়ার করে, বাট কি সেপারেট ব্রেন থাকবে, তাদের ব্রেন কিন্তু সেপারেট থাকবে বাট স্কাল বোন শেয়ার করবে, তখন তাকে বলা হচ্ছে ক্রেনিওপেগাস। এবার পায়োপেগাস কখন বলবো, খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, যে যখন টুইন্স ফিক্স থাকছে অ্যাট দ্য স্যাক্রাম অ্যান্ড লোয়ার ব্যাক, যখন স্যাক্রামের সাথে যুক্ত থাকছে এবং লোয়ার ব্যাক, তখন দেখা হচ্ছে পায়োপেগাস। প্যারাপেগাস কখন বলবি, যখন সাইড বাই সাইড যোগ হবে, এবং যদি বলো কেফালোপেগাস যখন হচ্ছে টুইন্স ফিউজ হচ্ছে তোমার একদম হেড এবং আপার বডিতে, তখন তাকে কেফালোপেগাস বলে। এবার ছবিগুলো তুমি যদি দেখো এটা হচ্ছে থোরাকোপেগাস, দেখো এখানে হচ্ছে থোরাক্সে চেস্ট পজিশনটা একদম শেয়ার করছে। এটা ওমফ্যালোপেগাস যেখানে দেখো অ্যাবডোমেন এবং তাদের যে ডাইজেস্টিভ অর্গান থাকছে সেগুলোকে শেয়ার করছে, এটা আমাদের হচ্ছে কেফালোপেগাস। এবং এটা হচ্ছে আমাদের ইস্টিওপেগাস যেখানে আমাদের কি করছে না পেলভিসটা শেয়ার করছে, এবং আমাদের হচ্ছে পায়োপেগাস যেখানে আমাদের দেখো এখানে স্যাক্রাম যে পজিশন হচ্ছে সেটা হচ্ছে যুক্ত আছে, সেটা সেখান থেকে, ঠিক আছে, তাহলে এটা আমার কি গেল, এটা হচ্ছে আমার কি ছবি ছিল, দেখো এখানে হচ্ছে স্যাক্রামের কাছে হচ্ছে শেয়ার করছে, তাহলে এটা অ্যান্সার কি যাবে, পায়োপেগাস। এবার কি বলছে, cyanotic spell is seen in which of the following condition? Option A arterial septal defect, option B ventricular septal defect, option C teratology of Fallot, আর অপশন ডি ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। দেখো আমি কিছুক্ষণ আগে ফার্স্টে সেশনে তোমাদের টপ ব্যাপারে পড়েছিলাম এবং সেখানে বলেছিলাম 4টে সিমটম আর তার সাথে সায়ানোটিক স্পেল বলেছিলাম, এবং বলেছিলাম যে স্কোয়াটিং পজিশন দিলে কি হয় না, স্কোয়াটিং পজিশন দিলে রিজলভ হয়, মানে বাচ্চা একটু ভালো ফিল করে, এবং এখানে বুট শেপ হার্ট দেখা যায়, এবং বলেছিলাম যে এখানে একটা আমি এক্সরে দেখাবো, ঠিক আছে, তাহলে এটা আমার অ্যান্সার তো সবাই জানো যে যে ক্লাসটা অ্যাটেন্ড করছো, যেটা অপশন নাম্বার সি যাবে রিয়াটোলজি অফ ফ্যালেট। এর এক্সরেটা তুমি যদি দেখো
দেখতে পাচ্ছ এখানে তুমি যদি এক্সরেটা ভালো করে দেখো, আমি একদম মানে যেটা মার্ক করা আছে ওই রকম এক্সরে এনেছি, দেখো পুরো মনে হচ্ছে এটা বুটের মতো। এটা কোথায় দেখা যায়? টেরাটোলজি অফ হেলথ। এটা ভেরি ভেরি ভেরি, কত ভেরি যে মানে ভেরি, মানে ইনফিনিটিভ পার্ট যদি বলা হয় না, ইনফিনিটিভ, সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে। এটা কোথায় দেখা যায়? টফের ক্ষেত্রে দেখা যায়। এই টপ সায়ানোটিক্স এইটু। তাহলে আজকের ক্লাসটা আমার এতদূরই থাকলো। আহ আমি সবসময় কি করি, যখন শুরু করি, অনেকে কি করে না, শুরুতে হচ্ছে কেউ হচ্ছে কিছু কোর্স দেয়, আমি সবসময় লাস্টে দিই। তার কারণ কি, তোমার সারাক্ষণ পড়বে, তোমার এনার্জি যখন চলে যাবে না, দেখো ক্লাস যখন শুরু হয় না, সবার মধ্যে একটা এনার্জি থাকে যে হ্যাঁ হ্যাঁ আমাকে শুনতে হবে। যখন লাস্ট পর্যন্ত কেউ থাকে তখন আর সেই এনার্জিটা থাকে না, ঠিক আছে? সেই জন্য কি বলতো, তখন মোটিভেশনটা সব থেকে তখন দরকার। দেখো, গিভ টাইম টু এডুকেশন, এডুকেশন উইল চেঞ্জ ইউর টাইম। তারপরে ভাবো, লাইফে তুমি অন্য কাউকে যতই টাইম দাও, তোমার লাইফ কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? তুমি যত তোমার এডুকেশন, তোমার নিজের এডুকেশন বলো, নলেজ বলো, ঠিক আছে, তোমার স্কিল বলো, এটাকে তুমি যত টাইম দেবে, সেগুলো কি করে তোমার টাইম চেঞ্জ করবে। টাইম চেঞ্জ মানে কি, তোমার দিন কি 8 ঘন্টা, মানে তোমার জন্য মানে সারাদিনটা কি ধরে নাও 21 ঘন্টা আর রাত 3 ঘন্টা, সেটা না। সেটা তোমার যে চারপাশের যে তোমার এনভায়রনমেন্ট, ঠিক আছে, তোমার যে পরিস্থিতি, সেগুলো চেঞ্জ করো। তোমার টাইম বদলাবে। টাইম মানে কি, তোমার পরিস্থিতি বদলাবে। যারা তোমার সাথে একটা টাইম কথা বলতে চাইতো না, হয়তো তোমাকে ধরে নাও, তোমাকে বাদ দিয়ে একটা গ্রুপ করে নিজেরা হচ্ছে সবকিছু করে রাখতো, তোমাকে ধরে নাও একদম বাদ করে রাখতো, তারা তোমার সাথে কথা বলতে পারবে। আর কি, প্রকৃত শিক্ষা তোমাকে নিজের মন থেকে তোমাকে সান্ত্বনা দেবে। তোমাকে মন, যখন তুমি একজন প্রকৃত মানে প্রকৃত যখন তুমি কিছু শিখতে পারবে না বা শিখবে যখন, তখন তুমি দেখবে অটোমেটিক্যালি তোমার পড়তে ভালো লাগছে। তোমাকে তখন আর মনে হবে না যে হ্যাঁ এই জন্য করতে হবে, তার জন্য করতে হবে। আর সবসময় কি, নিজের ডিটারমিনেশন, নিজের গোল সবসময় ফিক্স রাখবে। নিজের গোল লোককে বলে বলে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে হবে না যে হ্যাঁ আমি এই করছি ওই করছি। একদম সাইলেন্সলি থাকো, নিজের মধ্যে থাকো, নিজেকে কিছু টাইম দাও। নিজেকে 6 মাস 1 বছরের জন্য নিজেকে পুরোপুরি একদম সেগ্রিগেট করে রাখো, নিজেকে একদম কোয়ারেন্টাইন করে, আইসোলেশন, একদম কোয়ারেন্টাইন করে, আইসোলেশন তো হবে না, কোয়ারেন্টাইন করে রেখে দাও যে হ্যাঁ আমি ভাই ঘর থেকে বেরোবো না, এরকম। আর কাউরি যদি এমন সিচুয়েশনও না থাকে যে হ্যাঁ আমাকে কাজ করতে হচ্ছে, তার সাথেও করতে হচ্ছে, যেটুকু টাইম হবে। ধরে নাও আমিও যখন কাজ করতাম তখন হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে, যে ধরে নাও কিছু তো টাইম থাকে, সে প্রাইভেটে যাই করো তো, আর কি হয় না, সেখানে অনেক গসিপিং হয়, তাই না? গসিপিং হয়, যে যার মতো কথা বলে। আমি কি করতাম ওই টাইম, কথাবার্তা না বলে যে একটা ঘরের মধ্যে বসে পড়তাম। আমি বলছি না সবসময় পড়ার জন্য, কিন্তু কি, নিজের যতটা টাইম আছে ততটা টাইম হচ্ছে, কারণ যারা ওয়ার্কিং পার্সন তাদের টাইম এমনিতেই অটোমেটিক্যালি কম। তারপর ডিউটি আওয়ার শেষে তারপর সে কতটাই বা কি করবে, তাই না? তো যখন এরকম ফাঁক করে টাইম পাবে তখন হচ্ছে পড়বে, ঠিক আছে? একটা ক্লাস দেখবে, ধরো না বই নিয়ে যেতে পারছো না, তো এরকম যদি একটা এমসিকিউ সেশন থাকলো, ঠিক আছে, ভালো করে পড়লে। এবার ধরো না আমার একটা ক্লাস 1 ঘন্টা, আমি পার্সোনালি দেখো, আমি হচ্ছে আমি যেমন করে পড়েছি ঠিক ওরকম করে বলি, ঠিক আছে? তো কাউরি হয়তো মনে হতে পারে যে হ্যাঁ এরকম বলছে, কিন্তু আমি মনে করি কি, যে হ্যাঁ আমি যে পথে যাচ্ছি বা যে পথ আমি এখনো অবলম্বন করে আছি, তোমরাও ঠিক আমার মতো যদি পথ অবলম্বন করে যদি ভালো একটা জায়গায় যেতে পারো, তো সেটা ক্ষেত্রে আমি অনেক খুশি হব যে হ্যাঁ আমি একটা প্ল্যাটফর্মের সাথে আছি। সেখান থেকে আমার কাছ থেকে সে কেউ কিছু 1% পেয়েও সে যদি মানে হেল্প পায়, সে যদি মোটিভেটেড হয় এবং সে যদি প্রপারলি মানে গাইডেন্স পায়, তাহলে আমার পক্ষে ভালো হয়। তো আমার নিজেরই ভালো লাগে, তো নিজের টাইম সেটা প্রপারলি ইউজ করবে। আজকের ক্লাসটা এতটাই থাকলো। পরের দিন, নেক্সট দিন আমি আবার সাইকিয়াট্রিকে নতুন এমসিকিউ নিয়ে আসবো, বা পিডিয়াট্রিকেরও আনতে পারি। তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোন সাবজেক্টের উপর মেনলি বেশি আমার কাছ থেকে এমসিকিউ পড়তে চাইছো, আর কোন টপিক গুলোর উপরে, তাহলে আমি সেগুলো ভালো করে করতে পারি। আমার একটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হবে। তো কি অনেকে কি করে না, অতক্ষণ টাইম থাকে না, তো তখন তোমার 2x করে বা 1.5x করে যদি ক্লাসগুলো শুনে নাও তাহলেও ভালো, ঠিক আছে? তো সবাই ভালো করে দেখবে স্লাইডে, আর আমি যে কোয়েশ্চেন গুলো বললাম দেখার জন্য, সেগুলো তাহলে ভালো করে দেখো এবং আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তাহলে কমেন্টের থ্রুই তাহলে পরের দিন বুঝতে পারবো তোমাদের জন্য কি ক্লাস আনবো।